বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 5 মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর ষষ্ঠ ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে দেওয়ানি কার্যবিধির যে সাজেশন আমি দিয়েছি আপনাদের, এই সাজেশনের 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে কমিশন বলতে কি বুঝেন, কমিশন নিয়োগের বিধানাবলী আলোচনা করুন, কোন পরিস্থিতিতে দেওয়ানি আদালত কমিশন নিয়োগের আদেশ দিতে পারে। তো যারা নতুন এসেছেন তারা ইচ্ছা করলে আমাদের যে জুমে সরাসরি জয়েন হতে পারেন। এখানে আমাদের ফ্রি ওয়াইফাই আছে। 1 থেকে 9 পর্যন্ত পাসওয়ার্ড খানলো একাডেমি স্টুডেন্টস। এখানে জয়েন করলে আপনারা আমরা কি পড়াচ্ছি এটা স্ক্রিনে জুমে দেখতে পারবেন আর কি। তো আমরা সরাসরি 17 নাম্বার প্রশ্নে চলে যাই যে কমিশন বলতে আসলে কি বোঝায়। তো আমরা যখন প্রিলিমিনারিতে পড়েছিলাম, প্রিলিমিনারিতে কমিশন সম্পর্কে বেশ ভালোই বিস্তারিত আলোচনা করেছি। কমিশন আসলে কাকে বলে? আমাদের দেওয়ানি কার্যবিধির 75 ধারায় বলেছে যে 4টা ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করতে পারে। এখন তার আগে বোঝা দরকার যে কমিশন আসলে কে। কমিশন হলো যে যখন আদালত স্বয়ং নিজে কোনো কাজ করতে পারে না, যে কোনো কোনো কিছুর অপারগতার কারণে, ধরেন একজনের সাক্ষ্য গ্রহণ করবে কিন্তু সেই লোকটা হচ্ছে অসুস্থ, বা সে সরাসরি আদালতে আসা তার সম্ভব হচ্ছে না। এখন ম্যাজিস্ট্রেট বা বিচারক মহোদয়, জজ মহোদয়ও তো সরাসরি ওই লোকের কাছে যেতে পারবে না। তো তখন যার মাধ্যমে আদালত ওই কাজটা করিয়ে থাকে ওই ব্যক্তিকেই বলে কমিশন। অর্থাৎ যে কাজটা আদালত নিজে করতে পারতেছে না, যখন কোনো ব্যক্তিকে দিয়ে আদালত ওই কাজটা করাচ্ছে তাকেই বলে কি কমিশন। এবং আদালত ওই কাজটা করলে যেরকম আইনগত তাৎপর্য থাকে, ওই লোকটা ওই কাজটা করলেও ধরে নেওয়া হবে আদালতই ওই কাজটা করেছে। তাহলে আমরা কমিশনকে বলতে পারি যে আদালতের এক ধরনের কি প্রতিনিধি, নাকি? মানে যে কাজটা স্বয়ং আদালত নিজে করতে পারতেছে না, সেই কাজটা আদালত যখন আরেকজন ব্যক্তিকে দিয়ে করায় তাকেই বলে কমিশন। এবং 75 ধারা অনুসারে কমিশন কয়টা ক্ষেত্রে নিয়োগ হয়? 4টা। 4টা ক্ষেত্রে কি আমরা একটু পরে আসতেছি। এখন যে ভুলটা আপনাদের অধিকাংশ ক্ষেত্রে আপনারা ভুল করেন সেটা হলো রিসিভার। কি রিসিভার? রিসিভার আর কমিশন আপনারা একত্রে গুলাই ফেলেন। রিসিভার হলো যে আদালত কর্তৃক নিয়োগকৃত একজন তত্ত্বাবধায়ক, যিনি আদালত যদি কোনো সম্পত্তি ক্রোক করে বা কোনো জিনিসের দেখাশোনার দায়িত্ব পালন করে হচ্ছে রিসিভার। অর্থাৎ ওই কাজটা কখনোই আদালতের করার কথা ছিল না। ওই কাজটা ধরেন বিবাদীর সম্পত্তি ক্রোক করছে, এখন বিবাদীর সম্পত্তি তো আর আদালত স্বয়ং পাহারা দিবে না। তাহলে বিবাদীর সম্পত্তি দেখাশোনার জন্য আদালত যে একটা থার্ড পার্সনকে নিয়োগ করে তাকে বলে হচ্ছে কি রিসিভার। তাহলে রিসিভার সাধারণত আদালত নিয়োগ দেয় আদালতই, বাট রিসিভারের কাজ আর কমিশনের কাজ প্রকৃতপক্ষে এক না। রিসিভার হলো বিবাদমান যে বিষয় সয় সম্পত্তি আছে এগুলা দেখাশোনার দায়িত্ব করা, এটা হলো রিসিভারের। আর কমিশন যেটা, যে আদালত যে কাজটা করার কথা আদালত যে কোনো কারণে যদি করতে না পারে, তাহলে আদালত যাকে নিয়োগ করে আদালতের ধরেন প্রতিনিধি হিসেবে, তাকে বলে কি কমিশন। তো আমাদের এই দেওয়ানি কার্যবিধির 75 ধারায় 4টা ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারে। এক হলো আপনার কারো জবানবন্দি গ্রহণের জন্য, 2 হলো স্থানীয় তদন্তের জন্য, 3 হলো হিসাবের খাতা পরীক্ষার জন্য, এবং 4 হলো সম্পত্তি বাটোয়ারার জন্য। এই 4টা ক্ষেত্রে আদালত কি ইস্যু করে? কমিশন ইস্যু করে। তাহলে কমিশন কি বিচারক স্বয়ং হয় বলেন? না, কমিশন হচ্ছে যে আদালত কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো ব্যক্তি, যার ক্ষমতা একজন বিচারকের যে ক্ষমতা ওনারও কি সেই ক্ষমতা। So, আমরা একটু পড়া শুরু করি। দেখেন ভূমিকা। আদালতের প্রতিনিধির ন্যায় আদালতের নির্দেশে যে ব্যক্তি কোনো কাজ সম্পাদন করে তাকে কি বলে? কমিশন। একটি দেওয়ানি মকদ্দমায় কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায় বিচারের স্বার্থে, আন্ডারলাইন করবেন, আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত স্বপ্রণোদিত হয়ে, অথবা আন্ডারলাইন করবেন পক্ষগণের আবেদন ক্রমে কমিশন নিয়োগ করতে পারে। এটার অর্থ কি? মানে আদালত নিজের ইচ্ছায় কমিশন ইস্যু করতে পারে, অথবা ওনার কাছে যদি কেউ আবেদন করে সেটার প্রেক্ষিতেও কমিশন নিয়োগ করতে পারে।
তো চলে আসি কমিশনে। দেওয়ানি কার্যবিধির অধীন কমিশন অর্থ হলো আদালতের কার্যধারায় ব্যবহারের প্রয়োজনে সাক্ষ্য প্রমাণাদি পেতে, স্থানীয় তদন্ত করতে, সম্পত্তি বাটোয়ারা করতে বা বিচারক কর্তৃক প্রদত্ত ক্ষমতা। অর্থাৎ যখন আদালত কাউকে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য নিয়োগ দেয়, স্থানীয় তদন্ত করার জন্য কাউকে নিয়োগ দেয়, হিসাবের খাতা পরীক্ষার জন্য কাউকে নিয়োগ দেয়, সম্পত্তি বাটোয়ারার জন্য কাউকে নিয়োগ দেয়, তাকেই বলে কি কমিশন। অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ দেখেন। তো যেখানে আমরা ছিলাম একটু পড়ি যে অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব নাও হতে পারে। যেমন আন্ডারলাইন করবেন, সাক্ষী যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে নিয়োগ করে উক্ত সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করতে পারে। এই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকেই কমিশন বলে। অনেক ক্ষেত্রে যিনি সাক্ষ্য প্রদান করবেন দেখা গেল তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তিনি আইসিইউতে আছেন, বা তিনি এমন অবস্থায় আছেন যে আদালতে তিনি হেঁটে উপস্থিত হওয়া ওনার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না, তখন ওনার সাক্ষ্য গ্রহণও ওই মামলায় খুবই প্রয়োজনীয়, তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে বা আদালতের ওই মামলায় কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আদালত ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ কি বাদ দিয়ে দিবে? না, সাক্ষ্য গ্রহণ করতে পারে কিভাবে? কমিশন নিয়োগের মাধ্যমে। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন 75 থেকে 78 ধারায় এবং 26 আদেশে কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি যে দেওয়ানি কার্যবিধির ধারাতে যে সকল বিষয় উল্লেখ করছে সেই সকল বিষয়গুলোকে বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়? আদেশে। অর্থাৎ 75 থেকে যে আমাদের যে 78 ধারা, এখানে যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেছে কোথায়? দেশে 26 আদেশে। তো প্রথমে আমরা চলে আসি যে আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। দেওয়ানি কার্যবিধি 75 ধারা অনুযায়ী গোল দিবেন 4টি ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে। প্রিলির পড়া হুবহু কমিশন ইস্যু করতে পারে 75 ধারায় কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। এই 4টা ক্ষেত্র দেখেন। কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে, কোন ব্যক্তির জবানবন্দি বা কি সাক্ষ্য গ্রহণ, এটা পাশে আন্ডারলাইন করবেন 26 আদেশের বিধি কত? 1 থেকে 8। আচ্ছা, তাহলে কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে 26 আদেশের 1 থেকে 8 বিধি। তারপরেরটা দেখেন, স্থানীয় বা সরজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য 26 আদেশের কত বিধি? 9 বিধি। লোকাল ইনভেস্টিগেশন আমরা এগুলো বিস্তারিত পড়বো, তার আগে 1 নম্বরের ব্যাখ্যা যদি এইভাবে দেই। ধরেন একজন সরকারি কর্মকর্তা, ডিসি সাহেব একটা মামলার সাক্ষী, এখন তাকে আদালতে উপস্থিত হতে তিনি পারতেছেন না, তাহলে তার সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কি ইস্যু করতে পারে? কমিশন ইস্যু করতে পারে। আবার একজন খুবই অসুস্থ, তাহলে তার সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। সরেজমিনে তদন্ত কেন করে? সরেজমিনে তদন্ত হলো যে যখন কোন জমিতে যে একজন ক্ষতিপূরণের মামলা করছে, মধ্যবর্তী মুনাফা বুঝেন না কেউ আছেন? মধ্যবর্তী মুনাফা হলো বেআইনি ভাবে দখলদার ব্যক্তি কর্তৃক স্বাভাবিক পন্থায় যে লাভ করেছে সেটাকে বলে মধ্যবর্তী মুনাফা। হেলালকে যদি তানভীর হেলালের জমি থেকে বেদখল করে হেলালকে, এবং তানভীর ওখানে গিয়ে হেলালের জমিতে, তানভীর তো দখল লাভ করছেই বেআইনি ভাবে, এবং হেলালের জমিতে অনেক আম গাছ, লিচু গাছ, বাঁশঝাড় ছিল, এইগুলা বিক্রি করে তানভীর মুনাফা লাভ করছে, তখন হেলাল যখন মামলা করবে তিনি শুধু দখলের সাথে সাথে হেলাল মধ্যবর্তী মুনাফাও চাইতে পারে। মধ্যবর্তী মুনাফা চাইলে যে ওনার যে তানভীরের কাছ থেকে আমি দখল তো চাই, দখলের সাথে সাথে ও যে আমার বাঁশঝাড়ের বাঁশ বিক্রি করছে, আম গাছের আম বিক্রি করছে, লিচু বিক্রি করছে, এগুলা বাবদ আমি 50,000 টাকা মধ্যবর্তী মুনাফা চাই। এবং আপনার যদি বিশ্বাস না হয়, দরকার হলে একজন আনারুল হক সাহেবের কমিশন নিয়োগ করে পাঠান, উনি দরকার হলে যাচাই বাছাই করে আসুক যে আসলেই এত টাকার বাঁশ আম লিচু ওই জায়গা ছিল কিনা। বুঝতে পারছেন? তাহলে স্থানীয় বা সরজমিনের তদন্ত হলো কমিশন গিয়ে সেখানে দেখে আসবে যে আসলেই প্রকৃত ক্ষতির পরিমাণ কত। এছাড়াও আরো অন্যান্য কারণেও স্থানীয় তদন্ত করা হয়। তারপরে দেখেন, হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য 26 কত বিধি? 11 বিধি। হিসাব পরীক্ষা কেন করে? অনেক সময় এমন একটা মামলা হলো যে মামলায় হিসাব সংক্রান্ত অনেক ব্যাপার স্যাপার
আছে। এখন ওই জিনিসগুলা তো সরাসরি আদালতে দেখা গেলো এত নথিপত্র আদালতে উপস্থাপন করা সম্ভব না, তখন আদালত সময় বাঁচানোর জন্য বা জটিলতা পরিহারের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে কমিশন হিসেবে নিয়োগ করে পাঠাতে পারে। তারপরেরটা দেখেন, সম্পত্তি বাটোয়ারা করার জন্য 26 আদেশের কত বিধি? 14 বিধি। তাহলে আমার মনে রাখতে হবে, কোন জবানবন্দি গ্রহণের জন্য 1 থেকে 8 বিধি 26 আদেশের। সরেজমিনের তদন্ত 26 আদেশের কত? 9। হিসাব পরীক্ষা কত? 26 আদেশের কত? 11। আর সম্পত্তি বাটোয়ারা কত? 26 আদেশের অ্যাকচুয়ালি 13-14, যাই হোক। তো এই যে যে আমরা যা পড়ছি আর প্রিলিতে যা জানেন, এই 4টা পয়েন্টে যা যা জানেন তাই দিয়ে একটু ব্যাখ্যা করা। বরং প্রিলিতে আমার স্পেসিফিক ভাবে জানতে হতো যে কোন কোন ক্ষেত্রে হলো 26 আদেশের 1 আর কোন কোন ব্যক্তি হলে 26 আদেশের 4। আপনার এই জায়গা স্পেসিফিক ভাবে 1 বিধিতে কি আছে, 4 বিধিতে কি আছে না জানলেও চলবে। আপনি জাস্ট আলোচনা করে দিবেন যে 26 আদেশের 1 থেকে 8 বিধিতে বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে কোন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ সরকারি কর্মকর্তা হয়, যদি কেউ মানে এমন কোন কাজে যে যাকে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, এই সকল ক্ষেত্রে 26 আদেশের 1 থেকে 8 বিধির অধীনে আদালত ওই ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। বাট প্রিলিতে আমাদের এই ব্যাপারগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে জানতে হতো যে 26 আদেশের 1-এ কি আছে, 4-এ কি আছে। বুঝছেন? তাহলে প্রিলি এক হিসেবে একেবারে আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হয়। আর লিখিততে অনেক সময় অনেক জিনিস আমি জানি না, ওভারঅল আলোচনা করে দিয়ে পার পাওয়া যায়। যে আমি বললাম যে 26 আদেশের 1 থেকে 4 বিধিতে এই কথাগুলো বলা আছে, কিন্তু কোন বিধিতে কি আছে আমি সুনির্দিষ্ট ভাবে নাও দিলে সমস্যা নাই। আচ্ছা, আমরা প্রথমে যেটা পড়বো দেখেন, কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন 26 আদেশের 1 থেকে 8 বিধি। কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারবে তা 26 আদেশের 1 বিধিতে উল্লেখ করা হয়েছে। যেমন সাক্ষী অসুস্থ হলে, সাক্ষীকে হাজির করা সময় ও ব্যয় সাপেক্ষ হলে ইত্যাদি। এবং যে সকল ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করবে তা 26 আদেশের 4 বিধিতে আলোচনা করা হয়েছে। যেমন কোন ব্যক্তি আদালতে এখতিয়ারের বাইরে বাস করলে, আদালতের এখতিয়ারের বাইরে বাস করলে, বা কোনো ব্যক্তি আদালতের এখতিয়ারভুক্ত এলাকা ত্যাগ করার চেষ্টা করলে ইত্যাদি। তাহলে আপনার যদি 1 বিধিতে কি আছে, 4 বিধিতে কি আছে আপনার মনে যদি না থাকে, সমস্যা নাই, আপনি ওভারঅল চালাই দিবেন। যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ আদালতের এখতিয়ারের বাইরে থাকে, যদি কাউকে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, যদি কেউ কোনো সরকারি কর্মকর্তা হয় যারা আদালতের হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই সকল ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি স্থানীয় বা সরজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য কমিশন লোকাল ইনভেস্টিগেশন, আন্ডারলাইন করবেন বিবিআই। শুধু লোকাল ইনভেস্টিগেশন থেকে প্রশ্ন আসতে পারে 26 আদেশের 9 বিধি, যে লোকাল ইনভেস্টিগেশন কি, বা একটা ফ্যাক্ট দিয়ে বললো যে লোকাল ইনভেস্টিগেশনের আবেদন মঞ্জুর হইলে কি হবে, না মঞ্জুর হইলে কি হবে, বা লোকাল ইনভেস্টিগেশনের দরখাস্ত মুসাবিদা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো 26 আদেশের 9 বিধির অধীন আদালত সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। নিম্নলিখিত কারণে আদালত সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে, যথা মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য। একটা দুই পক্ষের মধ্যে যে বিরোধ, যে বিষয়টা নিয়ে বিরোধ, এই বিষয় ব্যাখ্যা করার জন্য কি কি ইস্যু করতে পারে, কমিশন ইস্যু করতে পারে। তারপরে দেখেন, কোন সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আদালত কর্তৃক নির্ধারিত, আন্ডারলাইন করবেন, অনধিক 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। এই যে যে স্থানীয় তদন্তের যে কমিশন করা হলো, তিনি এই তদন্ত প্রতিবেদনটা জমা দিবেন কতদিনের মধ্যে? 3 মাস। প্রিলিতে বহু পরীক্ষায় আমরা দিছি যে স্থানীয় তদন্ত মানে সময় কত দিন? 3 মাস। 26 আদেশের 9 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে কমিশন ইস্যু করতে পারে। আপনারা যখন প্র্যাকটিস করবেন
যে তখন এই জিনিসগুলো যখন কমিশন ইস্যু নিয়োগের আবেদন করে দেওয়ানি মামলায়, তখন অনেক সময় আদালতে মানে পক্ষগণের আবেদনের ভিত্তিতেও আদালত কমিশন ইস্যু করতে পারে স্থানীয় তদন্তের জন্য, অথবা কি আদালত স্বপ্রণোদিত হয়েও পারে। 26 আদেশের কত বিধি? 9 বিধি। এবং 26 আদেশের 9 বিধির অধীন কমিশন নিয়োগের আন্ডারলাইন করবেন, মঞ্জুর বা নামঞ্জুরকৃত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারে। একটা জিনিস জেনে রাখবেন, 26 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ নাই। তো এটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সর্বদাই কি রিভিশন। বুঝছেন? তাহলে কমিশন সরেজমিনে তদন্তের জন্য কমিশন এই যদি নিয়োগ করে, তাহলে রিপোর্ট দিবে কত দিনের মধ্যে? 3 মাস। এবং এখানে স্টার্টে একটা কথা লিখে রাখেন যে সরেজমিনে তদন্তের ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হলে, সরেজমিনে তদন্তের ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হলে, একটু লেখেন সবাই, সরেজমিনে তদন্তের ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হলে উক্ত কমিশন কখনো কোন স্থাবর সম্পত্তির দখলকার দখলকার বা কে সত্ত্বের অধিকারী বা কে সত্ত্বের অধিকারী তা নির্ধারণ করতে পারে না, তা নির্ধারণ করতে পারে না। দখল এবং সত্ত্ব নির্ধারণ করা, একটু শুনে নেন, এমনি দখল এবং সত্ত্ব নির্ধারণের দায়িত্ব হলো আদালতের। কার? আদালতের। কমিশন কখনো কে দখলকার এটা নির্ধারণ করতে পারে না, কে সত্ত্ববান এই সম্পত্তির সত্ত্বের অধিকারী বা মালিক কে, এটা কখনো কমিশন কে নির্ধারণ করতে পারে না। উনি জাস্ট ওই মধ্যবর্তী মুনাফা ক্ষতিপূরণ কি বা এই সেই, বা উনি জাস্ট যা দেখছে সেটা আদালতে জানাইতে পারে যে এই মুহূর্তে অমুক দখলে আছে, কিন্তু দখলকার নির্ধারণ করবে কে? আদালত। সত্ত্ব কার আছে নির্ধারণ করবে কে? আদালত। তাহলে কারো জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন 26 আদেশের 1 থেকে কত? 8। আর সরেজমিনে তদন্ত 26 আদেশের কত? 9। এবং সরেজমিনে তদন্ত এটা কি আপনার আদালত স্বপ্রণোদিত হয়ে নাকি পক্ষগণের আবেদন ক্রমে? বলেন তো, সরেজমিনে তদন্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? বাদী পক্ষ আবেদন করছে যে ইওর অনার, এই সম্পত্তির মধ্যবর্তী মুনাফা নির্ণয়ের জন্য কমিশন নিয়োগ করা হোক। বাদী পক্ষের আবেদন নামঞ্জুর করছে, প্রতিকার কি? বাদী পক্ষের আবেদন মঞ্জুর করে কমিশন পাঠায় দিছে, বিবাদী প্রতিকার কি? বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি হিসাবের হিসাব পরীক্ষা অসমন্বয় করার জন্য 26 আদেশের 11 বিধি। হিসাব পরীক্ষাও কি সমন্বয়। দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 11 বিধির নিয়ম অনুযায়ী কোন মামলায় হিসাবপত্র পরীক্ষা, আন্ডারলাইন করেন, মামলায় কি হিসাবপত্র পরীক্ষা বা সংশোধন করার প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করে তাকে কমিশনার হিসেবে নিয়োগ করতে পারে এবং উক্ত হিসাবপত্র পরীক্ষা ও সংশোধন করতে পারে। আপনি জাস্ট এইটুকু মনে রাখেন যে কোনো মামলায় যদি হিসাব সংক্রান্ত কোনো বিষয়গুলি থাকে এবং যে হিসাবপত্র আদালত স্বয়ং পরীক্ষা করতে পারতেছে না বা আদালতের জন্য সময় ও ব্যয় সাপেক্ষ, তাহলে ওই হিসাবপত্র সমন্বয় বা পরীক্ষা করার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। বলেন তো, এই জায়গাও যদি কমিশন নিয়োগ করে হিসাবের খাতা পরীক্ষার জন্য, প্রতিকার কি? কমিশন 26 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ নাই। 4 নম্বরে দেখেন, সম্পত্তি বাটোয়ারা করার জন্য 26 আদেশের 14 বিধি। তো 26 আদেশের 13 ও 14 বিধি অনুসারে আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করতে পারে। 13 ও 14 বিধি অনুযায়ী
আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য তখনই কমিশন ইস্যু করবে যখন উক্ত বাটোয়ারাটি 54 ধারার আওতায় পড়ে না। 54 ধারায় একটা কথা বলা আছে, 54 ধারায় বলছে যে জারি মামলার ক্ষেত্রে কোন সম্পত্তি বাটোয়ারা করে হলো আপনার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে জেলা কালেক্টর। কে বলেন? যে ক্ষেত্রে কোনো সম্পত্তি বাটোয়ারার দায়িত্ব জেলা কালেক্টর করে না, সেই ক্ষেত্রেই আদালত 26 আদেশের 13 ও 14 বিধিতে ওই সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন নিয়োগ করতে পারে। এবং এখানে একটু স্টার দিয়ে লিখে রাখেন যে এই ক্ষেত্রেও বাটোয়ারা কমিশন রিপোর্ট প্রদান করবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। বাটোয়ারা কমিশন রিপোর্ট প্রদান করবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। বাটোয়ারা কমিশন রিপোর্ট প্রদান করবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রাথমিক একটা ধারণা লাভ করলাম যে কমিশন কাকে বলে, কমিশন কয়টা ক্ষেত্রে নিয়োগ দেওয়া যায়, এবং নিয়োগ দিলে এই সম্পর্কে আমরা যে বিস্তারিত হালকা একটু ধারণা লাভ করলাম। এখন যদি বলে যে কমিশন, আপনাদের একটা মুসাবিদা আসছে যে কমিশন নিয়োগের দরখাস্ত আলোচনা, কমিশন নিয়োগের একটা দরখাস্ত মুসাবিদা করুন। আমরা নর্মালি মুসাবিদার যে ফরম্যাট শিখেছি এরকমই, যে মোকাম সহকারী জজ আদালত গোপালগঞ্জ, তারপরে দেওয়ানি মামলা নং এত অবলিক এত, তারপরে তারপরে তানবীর বাদী অবলিক দরখাস্তকারী বনাম বিথিকা বিবাদী অবলিক প্রতিপক্ষ। বিষয় দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 9 বিধি অনুসারে সরজমিনে তদন্তের জন্য কমিশন নিয়োগের আবেদন। আচ্ছা, তারপরে বাদী বা দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে বাদী অমুক তারিখে দেওয়ানি মামলা দায়ের করে, অদ্য এই মামলাটি অমুক ইস্যু বা যে কোনো একটা মানে দিনের জন্য ধার্য আছে, এবং উক্ত মামলা যেহেতু মধ্যবর্তী মুনাফার মামলা বা এই মামলা, সেহেতু যে বাদীর প্রকৃত ক্ষতি নির্ণয়ের জন্য উক্ত স্থানে গিয়ে সরজমিনে তদন্ত করা একান্ত আবশ্যক, সেজন্য একজন কমিশন নিয়োগের জন্য বাদী বিনীত অনুরোধ জানাচ্ছে আর কি, করতেছে। যদি এই ক্ষেত্রে কমিশন নিয়োগ করা না হয় তাহলে কি হয়ে যাবে? অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে এবং আদালতের এরূপ আদেশের জন্য বাদীপক্ষ চিরকৃতজ্ঞ থাকবে। তারপরে হলফনামা। এই তো, বুঝছেন? তাহলে স্যার এটা যে কি কোনো দরখাস্ত, সানি মামলা হবে না স্যার? না সানি মামলা না, সপ্তাহে সানি মামলা টানলে হবে? সানি মামলা তো আপনার একটা দরখাস্ত বলে মানে একটা ক্রাইটেরিয়া আমি বলেই দিছি যে খারিজ আদেশ রদ আর একতরফা ডিক্রি রদ, আর হলো 22 আর 24 ধারার দরখাস্ত। তো এটা কি একতরফা ডিক্রি রদ তারপরে ইসের রদ, মানে একতরফা ডিক্রি আছে এই জায়গা, তারপরে খারিজ আছে, এটা কি 22 ধারা, এটা 24 ধারা, তাইলে এত সানির উপর এত ভালোবাসা কেন? এটা তো সানি মামলা না। স্যার এখানে তো স্যার একটা মামলা বাটোয়ারা মামলা চলতেছে, এই মামলা চলাকালীন অবস্থায় পরবর্তীতে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগের জন্য আবেদন, মানে একটা মামলা থাকাকালীন অবস্থায়, তাই তো স্যার? আচ্ছা, এই কথা বলেন না, উনি যে প্রশ্ন করে শুনেন। উনি বলছে যে একটা মামলা চলতেছে, এর মধ্যে তো দরখাস্ত করছি। এখন আপনি যদি কোনো দরখাস্ত করতে চান অবশ্যই তো একটা মামলা থাকাই লাগবে, নাহলে হঠাৎ করে কিসে দরখাস্ত দিবেন আপনি? হঠাৎ করে কোনো কিছুতে দরখাস্ত দেওয়া যায়? এক্ষেত্রে স্যার না সূত্র স্যার। লাগবে না স্যার? ওই যে কস্ট জি, টাইটেলের নিচে যে সূত্র, ওই সূত্র কি দেয়া লাগবে স্যার? ওরে ভাই, সূত্রই তো মকদ্দমা নং, সূত্র দিয়ে মকদ্দমা নাম্বার দিবেন, সূত্র না ছাড়া শুধু মকদ্দমা নাম্বার দিলেও হবে। বুঝছেন আব্বাস সাহেব? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা একটু দেখি, আমাদের 17-র খ নাম্বার প্রশ্নটা দেখেন, উপরে গিয়ে দেখতে পারেন 17-র খ। এটা বিবিআই, কথা বলেন না। কখন একটি দেওয়ানি আদালত
স্থানীয় পরিদর্শন বা স্থানীয় তদন্তের আদেশ প্রদান করতে পারে। একটা হলো স্থানীয় কি পরিদর্শন, এটার ইংরেজিতে বলে লোকাল ইন্সপেকশন। আর স্থানীয় তদন্ত, এটার বলে লোকাল ইনভেস্টিগেশন। তারপরে বলছে যে লোকাল ইনভেস্টিগেশন এবং লোকাল ইন্সপেকশনের মধ্যে পার্থক্য কি, বুঝছেন? তাহলে আমরা উত্তরে চলে আসি। ইতিমধ্যে আমরা ধারণা পেয়েছি যে লোকাল ইনভেস্টিগেশন জিনিসটা কি, লোকাল ইনভেস্টিগেশন কেন করে, এই সম্পর্কে বিস্তারিত বলেছে 26 আদেশের কত বিধিতে, 9 বিধিতে। বিরোধী বিষয় ব্যাখ্যা করার জন্য, ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য, মধ্যবর্তী মুনাফার জন্য, এইগুলার জন্যই স্থানীয় তদন্ত করে, বুঝছেন? আর এই বিষয়গুলো ছাড়া অন্য যে কোনো কারণে যদি ওই বিবাদমান কোনো বস্তু বা সম্পত্তি যদি পরিদর্শন করা দরকার হয়, তখনও আদালত কমিশন ইস্যু করে, এটারে বলে স্থানীয় পরিদর্শন। কি বলেন? অর্থাৎ স্থানীয় তদন্তের ক্ষেত্রেও কমিশন ইস্যু করে, স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রেও কি কমিশন ইস্যু করে। বাট স্থানীয় তদন্তের ক্ষেত্রে যে কমিশন ইস্যু, এটা আছে 26 আদেশের কততে, 9। আর স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে যে কমিশন ইস্যু, এটা আছে দুই জায়গায়। একটা হলো 39 আদেশের 7, আর একটা হলো 18 আদেশের 18। এই খোকন সাহেব, খোকন না, খোকন সাহেব বলেন তো যে কমিশন কাকে বলে? কমিশন কাকে বলে বলেন? বলেন, পারবেন, নার্ভাস হবেন না, বলেন। পারবেন তো? বিধান সাহেব বলেন, বসেই বলেন, বসেই বলেন, বসে। ধন্যবাদ। যে কাজটা স্বয়ং আদালত করতে পারতেছে না, কিন্তু আদালত যারা নিয়োগ করতেছে করার জন্য, তারাই বলে কি কমিশন। এখন যারা পারবে না, তারা তো ওই ফাঁকা রেখে আসবে না, বলবে যে কোনো কাজ করার পর লাভ হইলে যে টাকা পয়সা আলাদা দেয় বা কোনো কিছু করার জন্য প্রতিশ্রুতি দিয়ে যে দেয়, সেটাই কি কমিশন। তো আমার এক বন্ধু একবার ওই আপনাদের বলছিলাম যে মুসলিমরা পরীক্ষার সময় আসছে যে বই, বিবাহ কয় প্রকার, বিভিন্ন প্রকার বিবাহ বিস্তারিত আলোচনা করুন আর কি। তো তার এই প্রশ্ন বাঁধে নাই, কমন পড়ে না আর কি। এখন লেখা তো দরকার। এখন বিবাহ হলো নর্মালি মুসলিম ল অনুসারে 3 প্রকার: বৈধ বিবাহ, অনিয়মিত বিবাহ, অবৈধ বিবাহ। এখন সে অবৈধ বিবাহের সংজ্ঞা লেখছে যে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে যে বিষয় সম্পন্ন হয়, যে বিয়ে সম্পন্ন হয়, সেটাকে কি বলে অবৈধ বিবাহ। তা আপনারা ওইভাবে কেউ কমিশন লিখবেন না। কমিশন অ্যাকচুয়ালি যে কাজটা আদালত স্বয়ং নিজে পারতেছে না, সেটা যখন অন্যকে দিয়ে করায়, তাকেই বলা হয় কমিশন। আচ্ছা, এখন ভাই স্থানীয় পরিদর্শন একটু পড়ি, দেখেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 7 বিধি, আন্ডারলাইন করেন। 39 আদেশের কয় বিধি? 7। এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে একটা জিনিস যদি লক্ষ্য করেন, যে স্থানীয় তদন্ত এক জায়গায় আছে, 26 আদেশের কত, 9। বাট স্থানীয় পরিদর্শন কয় জায়গায় আছে? 39-এর 7-এ আছে। 18 আদেশের কত, 18। 39 আদেশের 7 বিধির অধীন স্থানীয় পরিদর্শন এবং 18 আদেশের 18 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য হলো যে 39 আদেশের 7 বিধির অধীন, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় পরিদর্শনের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। 39 আদেশের 7, এটা হলো স্থানীয় পরিদর্শন করতে পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে। অন্যদিকে 18 আদেশের 18 বিধির অধীন আদালত শুধুমাত্র স্বপ্রণোদিত হয়েই স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারে। তাহলে তানভীর, তানভীর বলেন তো যে স্থানীয় পরিদর্শনের আদেশ কয়টা, কয় কয় জায়গা আছে, মানে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারে দেওয়ানি কার্যবিধিতে কয় জায়গায় আছে? বাঁধন? 39-এর 7 আর 18 আদেশের
18। বিকাশ বলেন তো এই দুই জায়গার মধ্যে পার্থক্য কি? 18তে আদালত নিজের ইচ্ছায় পাঠায়, আর 39-এর সাথে কি পক্ষগণের আবেদনের ভিত্তিতে। দুইটার পার্থক্য বুঝছেন? আর স্থানীয় তদন্ত যে 26 আদেশ, এই জায়গা আদালত স্বপ্রণোদিত হয়ে প্লাস পক্ষগণ দুইটাই আছে কোথায়? 26 আদেশে নয়। আচ্ছা, 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধির অধীন আদালত কর্তৃক স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে হলে এটা একটু আন্ডারলাইন করেন, সম্পত্তিটি অবশ্যই মকদ্দমার বিষয়বস্তু হতে হবে। মানে আপনি যে সম্পত্তি পরিদর্শন করা দরকার সেটা অবশ্যই আপনার মামলার বিষয়বস্তু হতে হবে। আপনার মামলার বিষয়বস্তু ছাড়া অন্য কোনো বিষয় পরিদর্শন করা যাবে না। পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ণয়ের জন্য স্থানীয় পরিদর্শন আবশ্যক থাকতে হবে। মকদ্দমাটি অবশ্যই এরা বললেন প্রতিপক্ষের দখলে বা হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। মকদ্দমার বিষয়বস্তুটি, এটা আন্ডারলাইন করে, মকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই প্রতিপক্ষের দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। তিনটে স্টার দেন, গুরুত্বপূর্ণ কথা। স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই কোথায় থাকতে হবে? প্রতিপক্ষের দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে। ধরেন বাদী যদি একটা স্থাবর সম্পত্তি স্থানীয় পরিদর্শনের আবেদন করে 39-এর সাথে, তাহলে বাদীকে আগে দেখাইতে হবে যে স্থাবর সম্পত্তিটা কার দখলে আছে? বিবাদী। বুঝছেন? বিবাদী যদি স্থানীয় পরিদর্শনের আবেদন করতে চায়, তাহলে বিবাদীরে দেখাইতে হবে যে এটা কার দখলে আছে? বাদীর। বুঝেন নাই বোধহয়? দেলোয়ার বলেননি কি বলছে? আল্লাহ গেট খোলা। আল্লাহ গেট খোলা। ধন্যবাদ। শুনেন, এই নতুন যারা আছেন, স্থানীয় তদন্তের ক্ষেত্রে এই দখল বেদখলের কোনো বিষয় নাই। যে কোনো সম্পত্তি স্থানীয় তদন্তের জন্য আমরা আবেদন করতে পারি, তাতে ওই সম্পত্তিটা আমার দখলে থাক বা না থাক। কিন্তু স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে আমি যদি কমিশন নিয়োগ করতে চাই, তাহলে আগে দেখাইতে হবে যে জিনিসটা পরিদর্শন করা দরকার এটা আমার দখলে নাই বা আমার নিয়ন্ত্রণে নাই। বুঝছেন? উদাহরণ দেখেন, মিতা বুঝছেন? মকদ্দমা সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে দাবিকৃত ক্ষতি নির্ধারণ করতে, বাড়িটির নির্মাণকাল নির্ধারণ করতে ইত্যাদি ক্ষেত্রে আদালত স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে। স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর একটি আপিল অযোগ্য আদেশ, তাই সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারে। এই জায়গায় কমিশন স্থানীয় পরিদর্শন বলেন বা তদন্ত বলেন, কমিশন নিয়োগ করুক বা না করুক, সর্বক্ষেত্রে এটা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। সর্বক্ষেত্রে প্রতিকার হচ্ছে রিভিশন। বুঝছেন? তাহলে এখন এ জায়গায় পৃষ্ঠা দিয়ে লেখেন যে লোকাল ইন্সপেকশনের ক্ষেত্রে, লোকাল ইন্সপেকশন মানে স্থানীয়, এটা লেখেন স্থানীয় পরিদর্শনের রিপোর্ট প্রদানের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। স্থানীয় পরিদর্শনের রিপোর্ট প্রদানের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এই মোবাইল মিউট করেন তো সবাই, সাইলেন্ট করেন। স্থানীয় পরিদর্শনের রিপোর্ট প্রদানের কোন নির্দিষ্ট সময়সীমা নেই, বাট স্থানীয় তদন্তের ক্ষেত্রে কত? 3 মাস। স্থানীয় তদন্তরে ইংরেজিতে কি বলে? লোকাল ইনভেস্টিগেশন। আর স্থানীয় পরিদর্শন ইংরেজিতে কি বলে? লোকাল ইন্সপেকশন। স্থানীয় তদন্ত আছে 26 কততে? 9 বিধিতে। আর স্থানীয় পরিদর্শন 7 সর্বশেষের 18। স্থানীয় তদন্তের রিপোর্ট প্রদানের সময় কত? সর্বোচ্চ 3 মাস। আর স্থানীয় পরিদর্শনের কোন নির্দিষ্ট সময় নাই।
স্থানীয় তদন্তের ক্ষেত্রে যে আবেদন করছে তার কেউ সম্পত্তি দখল বেদখলের কোনো বিষয় আছে? নাই। বাট স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে আছে। বুঝছেন? আর কোন কোন ক্ষেত্রে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে এটা 26 আদেশের 9 বলা আছে। আর 26 আদেশের 9 যা বলা আছে সেইগুলা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন ইস্যু করে হয় 39-এর 7-এ, নাহলে 18 আদেশের কততে? 18। তাহলে যদি আপনাদের বলে যে স্থানীয় পরিদর্শন আর স্থানীয় তদন্তের মধ্যে পার্থক্য, অলরেডি অনেকগুলো পার্থক্য আপনি পারেন। এটার এটার ইংরেজিতেই বলে, এটার ইংরেজিতেই বলে, এটা আছে এত আদেশে, এটা আছে এত আদেশে। এটার মেয়াদকাল, রিপোর্ট দেওয়ার মেয়াদকাল এতদিন, এটার এতদিন। এটার এই ইংরেজিতে বললাম তো। তারপরে বলা যায় এখানে দখলের কোনো বিষয়বস্তু নাই, বাট এখানে অবশ্যই দখলের বিষয়বস্তু আছে। এটার একটা সংজ্ঞা, এটার একটা সংজ্ঞা, এটার একটা উদাহরণ, এটার একটা উদাহরণ। বুঝছেন? তো তো তাহলে আমরা এখন একটু চলে আসি এই দুইটার ভিতর পার্থক্য দেখেন। স্থানীয় তদন্ত এবং স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য। এখানে একটা সিগনেচার শিট আছে, আপনারা সবাই সিগনেচার করছেন? কে করেন নাই? আর কে করেন নাই? এদিক তাকান, সবাই করছেন? আপনি করেন নাই? আচ্ছা, করলে কে করেন নাই সে বলেন। আচ্ছা, বদরুজ্জামান নামটা লিখে দেন, বদরুজ্জামান লেখেন। আচ্ছা, তাহলে আমরা পার্থক্য দেখি। দেখেন, যারা ঠিকঠাক ভাবে পড়তেছেন না, করতেছেন না, এখন কিন্তু ওই যে রেগুলার যে আমরা পড়া পড়ি, এটা যদি বাসায় গিয়ে যদি পড়ে ফেলেন, ভালোভাবে বেশ কয়েকবার রিডিং পড়েন, একটু লেখেন, তাহলে রেগুলার পড়া, রেগুলার যদি পড়ে ফেলেন, দেখবেন যে আমাদের কোর্সও শেষ, আপনার পড়াও শেষ। আর যদি না পড়েন তাহলে মাথার উপর কিন্তু পাহাড় চেপে বসবে। মামলার বিরোধীয় বিষয় ব্যাখ্যা, কোন সম্পত্তির বাজার দর নির্ধারণ, মধ্যবর্তী মুনাফা নির্ণয়, ইত্যাদি ক্ষেত্রে আদালত 26 আদেশের 9 বিধির অধীন যে কমিশন নিয়োগ করে তাকে বলে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন। অন্যদিকে 26 আদেশের 9 বিধির অধীন উল্লেখিত ক্ষেত্র সমূহ ছাড়া, আমি এইভাবে বলবো যে 26 আদেশের 9 বিধির ক্ষেত্র ছাড়া আর অন্যান্য সকল ক্ষেত্রে যখন নিয়োগ দেওয়া হয় সেটারা বলে কি? স্থানীয় পরিদর্শন। মকদ্দমার বিষয়বস্তু পরিদর্শনের জন্য আদালত যে কমিশন নিয়োগ দেয় উক্ত প্রক্রিয়াকে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন বলে। আমরা 2 নম্বরে চলে আসি। দেখেন, আদেশ বা ধারা দেওয়ানি কার্যবিধির 75 খ ধারায় নাকি, আর 26 আদেশের 9 বিধিতে আছে লোকাল ইনভেস্টিগেশন। অপরদিকে 39 আদেশের 7 এবং 18 আদেশের 18 বিধিতে আছে কি বলেন? লোকাল ইন্সপেকশন। তারপরে দেখেন আদেশের প্রকৃতি। 26 আদেশের 9 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে। পক্ষান্তরে 39 আদেশের 7 বিধিতে শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর 18 আদেশের 18-তে কি বলেন? শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে আদালত কমিশন নিয়োগ করতে পারে। তারপরে চলে আসেন প্রতিবেদন জমার সময়সীমা। স্থানীয় তদন্তের ক্ষেত্রে কয়দিন? 3 মাস। আর পরিদর্শনের ক্ষেত্রে কোনো সময়সীমা নাই। সম্পত্তির দখল, আহ স্থানীয় তদন্তের ক্ষেত্রে বিরোধীয় সম্পত্তি অন্য পক্ষের দখলে থাকা বাধ্যতামূলক নয়, আর পরিদর্শনের ক্ষেত্রে বাধ্যতামূলক। তো তারপরে দেখেন ইংরেজি প্রতিশব্দ, এটারে ইংরেজিতে বলে লোকাল ইনভেস্টিগেশন, আর এটারে ইংরেজিতে বলে কি? লোকাল ইন্সপেকশন। কমিশন নিয়ে আপনাদের অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, অনলাইনে আমি সহ মোট আছে 58 জন, আর আমার সামনে আছে এই মুহূর্তে বোধহয় 37 জন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমিশন নিয়ে এতক্ষণ যা পড়লাম, জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, এই গণেশ সাহেব বলেন তো, প্রতিকারের দিক দিয়ে পার্থক্য হয় কিনা? স্থানীয় তদন্ত আর স্থানীয় পরিদর্শনের প্রতিকারের দিক দিয়ে পার্থক্য হয় কিনা? উভয় ক্ষেত্রেই তো রিভিশন, তো প্রতিকারের দিক থেকে পার্থক্য হয় না। জি ধন্যবাদ। তাহলে আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্নটা পড়বো, পাইছেন? 17 গ, আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা, বর্তমান দখলকার নির্ধারণের জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 26 আদেশের 9 বিধি অনুযায়ী স্থানীয় তদন্তের প্রার্থনায় যুগ্ম জেলা জজ আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেছেন। কোথায় করছে? যুগ্ম জেলা জজ আদালত পঞ্চগড়ে। প্রতিপক্ষ উক্ত দরখাস্তের বিরোধিতায় 5টি যুক্তি লিখতে হবে। কয়টা? 5টা। এখন দীপিকা বলেন তো, এই প্রশ্নটার উত্তর আহ ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? উত্তর দেখে বলেন না, প্রশ্ন দেখে বলেন। ঘটনার বর্ণনা আমরা যে কোনো সমস্যামূলক প্রশ্ন 4টা ধাপে সলভ করি। প্রশ্নে যা জানতে চেয়েছে তার এক পর্যন্ত হলো ঘটনার বর্ণনা, বিচার্য বিষয় হলো প্রশ্নে যা জানতে চেয়েছে সেটা। তাহলে বিথিকা বলেন তো, এই ঘটনার বর্ণনা কতটুকু? পারবেন? দাখিল করেছেন পর্যন্ত ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় কি হবে? 5টি যুক্তি লিপিবদ্ধ করতে হবে নাকি? আচ্ছা, ভারী খুশি আপনি। নেন দেখেন, এখন আপনি এই ধরনের প্রশ্নে, ধরেন এই বাংলাদেশ কাউন্সিলের পরীক্ষায় এই প্রশ্ন হুবহু আসছিল 20 সালে অথবা 22 সালে। তো এখন আমার স্থানীয় মানে তদন্তের আবেদন করছে প্রতিপক্ষ, এখন আমার ওই জায়গায় যুক্তি দেখাইতে হবে যে এই জায়গায় স্থানীয় তদন্তের আবেদন মানে স্থানীয় তদন্ত করার জন্য কমিশন নিয়োগ করা উচিত হবে না, এই মর্মে আপনার 5টা যুক্তি দেখাইতে বলছে। তো এই 5টা যুক্তি আমরা পড়ার আগে যদি এই ধরনের কিছু প্রশ্ন আপনি পরীক্ষার হলে পাবেন, যে প্রশ্নগুলোর উত্তর আপনি পড়ে যান নাই বা পড়ে গেছেন কিন্তু ওই জায়গায় গিয়ে ইনস্ট্যান্টলি আপনার লিখতে হবে। তো যদি আর কোনো কারণ না পান, একটা কারণ অবশ্যই আছে, যে ন্যায় বিচারের স্বার্থে এরকম কমিশন নিয়োগের কোনো দরকার নাই। আর এরকম কমিশন যদি নিয়োগ দেওয়া হয় তাহলে মানে অ- অপূরণীয় কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে, আর অপর পক্ষ বিশেষ সুবিধা লাভ করবে। বুঝছেন? মানে টেকনিক্যাল কিছু ছাড়াও এই কথাগুলো সব ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। তারপরে আমি বলতে পারি যে এই জায়গায় যে দখল নির্ধারণ করা এটা কখনোই কমিশনের কাজ না। এই কাজটা করবে কে? আদালত দলিল দলিল তারপরে সাক্ষ্য গ্রহণ করে এগুলা করে। তো যদি এই ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হয় তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। তাহলে এই যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, ন্যায় বিচার ব্যাহত হবে, তারপরে আদালতের এটা এটা কমিশনের কাজ না, এইগুলা করলেই তো আমার 3টা হয়ে গেছে। তো জাস্ট আপনি আগে যে স্থানীয় তদন্ত জিনিসটা কি এটার একটু সংজ্ঞা দিয়ে নিবেন, তারপরে আমি বলবো যে উপরোক্ত ক্ষেত্রে কেন কমিশন নিয়োগ দেওয়া উচিত হবে না, সেই 5টি যুক্তি নিম্নে আলোচনা করা হলো। তো একটু আমরা পড়ি, দেখেন। বুঝতেছেন? তো আইনানুগ পর্যালোচনা, প্রথমে কমিশনের সংজ্ঞা টঙ্গা দিছে, এটা আর বিস্তারিত পড়লাম না, আমরা সরাসরি 5টা যুক্তিতে চলে আসি। পাইছেন? বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে, বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশন নিয়োগ করা যায় না, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে দখল প্রমাণ করা বাদীর দায়িত্ব, এবং আদালত এমন দায়িত্ব কমিশনারকে অর্পণ করতে পারে না। আদালতে গ্রহণ করা যেতে পারে এমন সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে, আদালতে গ্রহণ করা যেতে পারে এমন কোন সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে সরেজমিনে তদন্তের আদেশ দেওয়া যায় না। 3 নাম্বার,
আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নিবে সেটা নির্ধারণ করা। আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নিবে সেটা নির্ধারণ করা কমিশনের মাধ্যমে সর্বদা কি বলেন সম্ভব নয়। নালিশি জমির প্রকৃতির কারণে, নালিশি জমির প্রকৃতির কারণে সরেজমিনের তদন্তের জন্য কমিশন ইস্যু করা অপরিহার্য নয়। পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণের উদ্দেশ্যে, পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিরূপণের উদ্দেশ্যে কমিশন ইস্যু করা ন্যায় বিচারের পথে অন্যতম কি প্রতিবন্ধক। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণসমূহ বিবেচনা করে ওই অপরপক্ষ কর্তৃক কমিশন নিয়োগের আবেদন নামঞ্জুর করতে কি হয়, মর্জি হয়। আর যদি কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে এই পক্ষের কি হয়ে যাবে, অপরণীয় ক্ষতি হয়ে যাবে। বুঝছেন? তো বার কাউন্সিল পরীক্ষা মানে আপনি যা শিখে গেছেন সেটার বাইরেও দুই চার কথা আপনার নিজের মতো করে কি লিখতে হবে। জি। তো এখন আমরা চার নাম্বারে কি হয়েছে বলেন। বলছে যে নালিশি জমির যে প্রকৃতি, এই ক্ষেত্রে কমিশন নিয়োগের কোনো দরকার নাই, আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে দলিল টলিল দেখে নিজেই সিদ্ধান্ত দিতে পারে। এই যে বিথিকা বুঝতে পারছে যে ঘুষ ঘাস খাইয়ে যদি উল্টা পাল্টা করে। আচ্ছা, আমরা এখন একটা মুসাবিদায় আসবো। দেখেন, দেওয়ানি কার্যবিধির 26-27-9 বিধি অনুসারে আন্ডারলাইন করবেন, সার্ভে জানা একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার কর্তৃক লোকাল ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দাখিলের জন্য দরখাস্ত। আর একটা যে জিনিসটা আপনাদের গতদিনের পরীক্ষায় অধিকাংশ লোকের ভুল হয়েছে, আমি প্রশ্নে বলে দিছিলাম যে বাদী বিবাদীর নাম কি, প্রশ্নে বলে দিছিলাম গোপালগঞ্জ সহকারী জজ আদালত, কিন্তু অনলাইনে প্লাস আপনারা অনেকেই এই যুগ্ম জেলা জজ আদালত লেখছে, কিন্তু প্রশ্নে কিন্তু আদালতের নাম বলে দেওয়া আছে। আবার বেনজিরা দিনেশ বাদী বিবাদীর নাম লেখে নাই, অনেকে লেখছে ক খ। ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু মেইনলি গুরুত্বপূর্ণ, প্রশ্নে যা জানতে চাইছে সেই আঙ্গিকে আপনার প্রশ্নের উত্তর করতে হবে বা দরখাস্ত লিখতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি যে এবার যদিও আমি আপনাদের সবকিছুই শেখাবো, কোনো কিছু বাদ যাবে না, কিন্তু দেখবেন যে মুসাবিদা একটা আসতেও পারে নাও পারে, এটা হলো আমার নিজস্ব ধারণা। যাই হোক, দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন। আচ্ছা, এই মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, কি প্রশ্ন করবেন? তাহলে আপনার আপনার নিজের ইচ্ছা অনুযায়ী লিখবেন। যদি প্রশ্নে নাম দেওয়া থাকে যে অমুক সহকারী আদালতে একটা মামলা চলমান আছে, তাহলে অমুক আদালতে লিখতে হবে। আর যদি এইভাবে আসে যে স্থানীয় পরিদর্শনের বা স্থানীয় তদন্তের একটা দরখাস্ত মুসাবিদা করুন, এই জায়গায় তো আপনার আদালতের নামটা আমি কিছু দেয় নাই, তাহলে আপনার নিজের মতো করে যে আদালত দিতে চান, তবে যে আদালত মানে ফৌজদারি আদালত দিলে তো আর হবে না। জি বলেন। আচ্ছা, ধন্যবাদ। ওই জায়গায় যদি কিছু উল্লেখ থাকে তাহলে সেই মামলা উল্লেখ করবেন, আর যদি কিছু উল্লেখ না থাকে তাহলে নিজের মতো করে মামলা একটা বানাই দিতে হবে, মামলা নাম্বার এত। বুঝছেন? তবে হ্যাঁ, তবে এই মামলা আবার ভবিষ্যতেরটা দিয়েন না। মানে ভবিষ্যৎ মানে হলো দেখা হলো যে সাল দিচ্ছেন 2027, 27 তো এখনো আসে নাই। এক আর কিছু বিষয় আমি একটু দেখাই। কিছু বিষয় হলো যে আপনি যে দরখাস্ত করতেছেন ধরেন এই যে কত সাল, 25, এখন মামলার নাম্বার দেখাইছেন 25 আর দরখাস্ত ডেট দেখাইছেন 24, তাহলে তো হবে না। আমার মামলাটা দায়ের হতে হবে কি আগে, আর দরখাস্তটা হতে হবে কি মামলা পরে। তো এই ডেটটা যেন উল্টা পাল্টা না হয়। আচ্ছা,
শুলে চড়াবানি শুলে। দেখেন, এ দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নং 28/2012। আপনি ইচ্ছা করলে অন্য যা খুশি তাই লিখতে পারেন, বা প্রশ্নে যদি কোনো নাম্বার থাকে সেটাই লিখতে হবে। ক, বাদী পক্ষ, খ হচ্ছে কি বিবাদী পক্ষ। সো আপনি এই জায়গায় ক এর পাশে দরখাস্ত করে লিখতে পারেন, আর বিবাদী পক্ষের পাশে কি লিখবেন? প্রতিপক্ষ। লিখে দেন, লিখলেই ভালো হবে। এই আইফোন মোজাম্মেল সাহেব, মুসাবিদায় সমস্যা আছে, আপনি কি লিখিত পরীক্ষার্থী? মুসাবিদায় যার যার সমস্যা আছে, আমাদের ইউটিউবে 5টা ক্লাস আছে, বিগত 5টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ধৈর্য ধরে ক্লাস 5টা দেখেন। বিষয় দেখেন, দেওয়ানি কার্যবিধির 26-27-9 বিধি অনুসারে সার্ভেজানা একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার কর্তৃক লোকাল ইনভেস্টিগেশনের প্রতিবেদন দাখিলের জন্য অনুমতি প্রার্থনা। আচ্ছা, বাদী পক্ষে বিনীত নিবেদন এই জায়গায়, এই যে এটা 27-28, এটা কি হবে বলেন? 1-2। বাদী পক্ষে বিনীত নিবেদনে এই যে বাদী পক্ষ বিজ্ঞ আদালতে উপযুক্ত স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করলে বিবাদী পক্ষ উপযুক্ত মকদ্দমার জবাব ও লিখিত আপত্তি দাখিল করে, এবং অদ্য উপযুক্ত মকদ্দমার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানির জন্য দিন ধার্য আছে বটে। বাদী পক্ষ বিবাদী পক্ষের নিকটে 1 কাঠা সম্পত্তি বিক্রয় করে দখল বুঝিয়ে দেওয়ার প্রায় 1 বছর পর বাদী পক্ষের সম্পত্তির ভিতরে বিবাদী পক্ষ আরো সম্পত্তি আছে পাওনা মর্মে দাবি করায় বাদী পক্ষ উপযুক্ত মকদ্দমা দায়ের করেছে। এখানে একটু কাহিনী বুঝেন। কাহিনী হলো যে বাদী আগে একবার জায়গা জমি বিক্রি করে দিছে, করার পরে 1 বছর পরে এসে যার কাছে বিক্রি করছে সে এসে বলতেছে যে তোমার জায়গার ভিতরে আমি 1 কাঠা জায়গা পাই। বাট যখন বিক্রি করছে তখন কিন্তু বিক্রি করে সবকিছু বুঝাই দিছে। এখন যখন ও এসে দাবি করতেছে 1 বছর পর যে আমি তোমার জায়গার ভিতরে আরো জায়গা পাই, তখন বাদী মামলা করছে কিসের মামলা? অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে। 29-এর জায়গায় 3 নাম্বার দেন। বাদী পক্ষ বিবাদী পক্ষের নিকট বিকৃত 1 কাঠা ভূমির সীমানার পূর্বে বাদীর যে 3 তলা পুরাতন ইমারত আছে, আন্ডারলাইন করে, যে জমি বিক্রি করছে তার পূর্বে বাদীর কি আছে? 3 তলা বিল্ডিং আছে, এবং সেই পুরাতন ইমারতের পূর্বে রাস্তা সংলগ্ন ভূমিতে বাদী নতুন ইমারত নির্মাণ করেছে। অথচ বিবাদী পক্ষ বুঝাতে চায় যে বাদী পক্ষ বিবাদী পক্ষের সম্পত্তি গ্রাস করতে চায়, এবং বিবাদী পক্ষের খরিদার সম্পত্তির পূর্বে বাদী পক্ষের পুরাতন 3 তলা ইমারত বা এই আছে, এটাকে বা লেখেন, বা ইমারতের দেয়াল নেই। আপনাদের কাছে কি জটিল লাগতেছে? জটিল না, বিষয়টা হলো একটু শুনেন। বাদী প্রথমে জায়গা বিক্রি করছে 1 কাঠা, কার কাছে? বিবাদীর কাছে। বিবাদী 1 বছর পরে এসে দাবি করতেছে যে আমি আপনার ওই জায়গার ভিতরে আরো জায়গা পাবো। তখন বাদী মামলা করছে স্থায়ী নিষেধাজ্ঞা, এবং বাদী বলতেছে যে ওর অনার, যে এই যে যে মামলাটা আমি করছি, মানে ও অমুক যে জায়গা কিনছে সে আমার, আমি বিক্রি করার পর তারা সব ঠিকঠাক মতো বুঝাইয়া দিছি, অমুক জায়গা আমার 3 তলা ইমারত আছে, এবং ইমারতের পাশে আবার নতুন ইমারত দিচ্ছি, কিন্তু বিবাদী এসে বলতেছে যে অমুক জায়গায় আমার জায়গা আছে। তাই বিবাদী পক্ষের জবাব আপত্তির ভাষ্যমতে একজন বিজ্ঞ সার্ভে জ্ঞান সম্পন্ন আইনজীবীর মাধ্যমে মকদ্দমার নালিশি সম্পত্তি মাপজোপ করে মকদ্দমা তফসিল বর্ণিত সম্পত্তি সম্পর্কে সরেজমিনে ধারণা পাওয়ার জন্য সরেজমিনে তদন্ত হওয়া একান্ত আবশ্যক। তাই বাদী বলতেছে যে ওরানার, আপনি তো সরাসরি নিজে যাইতে পারতেছেন না। গণেশ এদিক তাকান, গণেশ। বাদী বলতেছে যে আপনি একজন সরজমিনে জানা যে অ্যাডভোকেট যার এইগুলো সম্পর্কে জ্ঞান আছে তারে পাঠাইয়া আপনি দরকারি মাপজোক করে
বা দেখে আসতে পারেন যে সে আসলে আমার জায়গার ভিতরে জায়গা পাবে কিনা, বা আসলেই আমি যে বর্ণনা দিলাম আমার ইমারত টিমারত এগুলা আগে থেকে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, খ হবে, খ মাপ ঝোঁকই হয়। হ্যাঁ, অতএব মহোদয় বা মাপ ঝোঁক বাদ দিয়ে দরকার হলে মাপা কথাটা লেখেন, কথা শেষ। পরিমাপ বলেন। বা অতএব মহোদয় সমীপে বিনীত নিবেদন এই যে একজন সার্ভে জ্ঞান সম্পন্ন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করে মকদ্দমার নালিশি সম্পত্তি সঠিকভাবে ইনভেস্টিগেশন করে তদন্ত প্রতিবেদনের জন্য যথাবিহিত আদেশ দানে সুবিচার করিতে মহোদয়ের কি হয়, আজ্ঞা হয়, এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী পক্ষ চির কি থাকবে, কৃতজ্ঞ থাকবে। তাহলে তফসিল যদি দেখেন, আমরা যখন আজির উপাদান পড়ছি স্থাবর সম্পত্তির মামলায় কি দেওয়া লাগে, তফসিল। ঠিক আপনি যদি স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো দরখাস্তও করেন সেখানে কি দেওয়া লাগবে, তফসিল। তো এই জায়গায় তফসিল খুব সোজা, যে জেলা অমুক, থানা অমুক, ডান পাশে আমানুরের বাড়ি, বাম পাশে নূরের বাড়ি, পূর্ব পাশে বিথিকা, তার পাশে মিতা, এই কজনের বাড়ি আছে, এই হলো আপনার তফসিল বা চৌহদ্দি। আচ্ছা, আর হলফনামা তো একই। তাহলে এখন তানভীর আমার কাছে আসেন, তানভীর, এই যে যে আমরা যে একটা স্থানীয় তদন্তের একটা ফ্যাক্ট করলাম মুসাবিদা, এটা একটু বুঝাই দেন যে আমার যে কেন বাদী স্থানীয় তদন্তের জন্য এই আবেদনটা করলো, বাদী কেন, বুঝতে পারছেন কিনা আপনি? এই যে যে এই ফ্যাক্টটা কে বুঝাই দিতে পারবেন এই জায়গা, মানে আমি যেটা বললাম এই ফ্যাক্টটা যে বাদী কেন স্থানীয় তদন্তের আবেদন করলো, আমি হাত তুলতে বলছি, কে পারবেন বলতে? না, কে পারবেন আমি একটু জানতে চাচ্ছি, শুধু মানে কার কার মাথায় ধরতে। না বুঝলে তো জোর করে বোঝানো যাবে না, আমি জিজ্ঞেস করছি যে কে কে পারবে। সলিমুল্লাহ বলেন, সলিমুল্লাহ আপনি তারাই বলেন, লম্বা মানুষ সবাই দেখুক তারা, জোরে জোরে বলবেন। আচ্ছা শুনেন, তাহলে আমরা মোটামুটি 26 আদেশের 9 বিধিতে, এখন আমি যদি আপনাদের বলি যে এই দরখাস্তের আপত্তি, লিখিত আপত্তি, আপত্তিতে দরখাস্তকারী হবে খ, এবং সে মোকাম দেওয়ানি মানে মোকাম লিখবেন, দেওয়ানি মামলা লিখবেন, তখন খ হবে দরখাস্তকারী, আর ক হবে হলো প্রতিপক্ষ। বিষয়, বাদী কর্তৃক আহ আবেদনকৃত 26 আদেশের 9 বিধিতে স্থানীয় তদন্তের আবেদনের বিরুদ্ধে কি, লিখিত আপত্তি। তারপর বিবাদী দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে ও যা যা দাবি করছে সবকিছু এই জায়গায় কি করতে হবে, অস্বীকার করতে হবে, এবং যদি এই ক্ষেত্রে মানে অ্যাডভোকেট কমিশনের নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা ন্যায় বিচারের পরিপন্থী হবে এবং বিবাদী পক্ষের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাই ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষের আবেদন নামঞ্জুর করতে মর্জি। বুঝছেন? বিলম্বিত না, না বিলম্বিত দেখাইতে পারেন, নট অনলি বিলম্বিত, বিলম্বিত একটা কারণ, বা বলতে যে ন্যায় বিচারের সাথে এই জায়গা ওই অ্যাডভোকেট কমিশন নিয়োগের কোনো দরকারই নাই, এই বিষয়টা তো সরাসরি আদালতেই নিষ্পত্তি করা যায়। আচ্ছা এখন এই শুনেন, অ্যাডভোকেট কমিশনার নিয়োগের একটা মানে ক্রিটিসিজম বা সমালোচনা আছে, সেটা হলো যে এই অ্যাডভোকেট কমিশনার যে নিয়োগ দেয়, ধরেন বাদী পক্ষের আবেদনে নিয়োগ দিলে তারে পারিশ্রমিক পারিশ্রমিক তো সব বাদী পক্ষেই দেয়, তাহলে এখানে একটা ন্যায় বিচার ব্যাহত হওয়ার একটা আশঙ্কা থাকে আর কি। আবার বিবাদীও তো তার পক্ষে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিতে পারে। যাই হোক, আপনি অনেকগুলা কারণ দেখাইতে পারেন আলামিন সাহেব। তাহলে লিখিত আপত্তি দেখে লিখে দেখাইতে পারবেন? আচ্ছা, এখানে আমরা আর একটা মুস্তাফিদা দেখে ফেলি। 26 আদেশের 13 বিধি অনুসারে পার্টিশন কমিশনার নিয়োগের জন্য দরখাস্ত। পার্টিশন কমিশনার মানে কি, সম্পত্তি বাটোয়ারার জন্য। সিস্টেম একই, দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মকদ্দমা নং এত, ক বাদী পক্ষ বনাম খ হচ্ছে বিবাদী পক্ষ। এখানে আপনারা দরখাস্তকারী প্রতিপক্ষ লিখেন, যদিও আমার লেখা হয় নাই, বাট লিখেন। বিষয়, দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 13 বিধি অনুসারে পার্টিশন কমিশনার নিয়োগের জন্য আবেদন। তাহলে বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে
অত্র বন্টনের মোকদ্দমায় বিজ্ঞ আদালত এত তারিখে রায় এবং এত তারিখে ডিক্রি দিছে। আপনাদের মনে আছে কিনা যেদিন রায় দেয় তার কয়দিন পর ডিক্রি দেয়? 7 দিন। এই যে দেখেন 12/9 দিছে রায়, আর 19/9 দিছে কি ডিক্রি, প্রাথমিক ডিক্রি। বিজ্ঞ আদালত 60 দিনের মধ্যে পক্ষগণকে নালিশি সম্পত্তি আপোষ বন্টন করে নেওয়ার জন্য নির্দেশ দেন, কিন্তু বিবাদীগণ নালিশি সম্পত্তির আপোষ বন্টন করেন তাই। এই কারণে নালিশি সম্পত্তি বন্টনের জন্য সার্ভে জানা একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগ একান্ত আবশ্যক। অতএব উপরোক্ত অবস্থাধীনে হুজুর আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে নালিশি সম্পত্তির যথাযথ আপোষ বন্টনের জন্য একজন সার্ভে জ্ঞান সম্পন্ন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আদেশ দানে মর্জি। এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী পক্ষ চিরকি থাকবে, কৃতজ্ঞ থাকবে। পরেরটা তো একই। হ্যাঁ, আচ্ছা, আমরা 39-7 একটা মুসাবিদা দেখি। দেখেন, দেওয়ানি কার্যবিধি 39 আদেশের 7 বিধি অনুসারে স্থানীয় পরিদর্শনের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগের জন্য দরখাস্ত। এগুলা ওই মোকাম দেওয়ানি মামলা, এগুলা মোটামুটি একই বিষয়। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 7 বিধি অনুসারে স্থানীয় পরিদর্শনের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগের জন্য আবেদন। বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে, অত্র বাদীপক্ষ বিজ্ঞ আদালতের সুখাধিকার ঘোষণার নিমিত্তে উপযুক্ত মোকদ্দমা দায়ের করেছে। অত্র মোকদ্দমার বিবাদী পক্ষ অত্র মোকদ্দমায় উপস্থিত হয়ে বাদীর দাবি অগ্রাহ্যপূর্বক জবাব প্রদান করেছে। সুখাধিকার বুঝেন তো? কয় বছর আটে? 20 বছর। বিগত 20 বছর যাবৎ বাদীপক্ষ বিবাদী পক্ষের মালিকানাধীন তফসিল বর্ণিত ভূমিতে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং নিরবিচ্ছিন্নভাবে হাঁটাচলা করে আসতেছে। তাই বাদী পক্ষ এর জন্য বিবাদী পক্ষের উক্ত জমিতে সুখাধিকার অর্জিত হয়েছে। বাদী পক্ষের সুখাধিকার অর্জন সত্ত্বেও বিবাদী পক্ষ সুখাধিকার প্রয়োগে বাধা দান করলে বাদী পক্ষ অত্র মোকদ্দমা দায়ের করেন। যেহেতু উক্ত তফসিল বর্ণিত রাস্তাটি বিবাদী পক্ষের মালিকানাধীন, তাই উক্ত জমি সম্পত্তিটিতে আসলেই বাদী পক্ষের সুখাধিকার অর্জিত হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে উক্ত বিষয়টি স্থানীয় পরিদর্শন করা একান্ত। স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে যে দরখাস্ত করবে সম্পত্তি কার দখলে থাকবে? তাহলে সুখাধিকার যে দাবি করে তার কি সম্পত্তির মালিক থাকে সে? না। তাহলে দরখাস্ত স্থানীয় পরিদর্শনে কি বলেন? ঠিক আছে। আচ্ছা, অত্র দরখাস্তখানা মঞ্জুর হলে বাদী পক্ষ বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনারের আদালত কর্তৃক নির্ধারিত ফি প্রদানে প্রস্তুত আছেন এবং কমিশনার সাহেবকে কমিশন কার্যে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছেন। তারপরে তো মোটামুটি একই তফসিল দিয়ে। এই হলো আমাদের কমিশন, স্থানীয় তদন্ত, স্থানীয় পরিদর্শন, মুসাবিদা সংক্রান্ত যাবতীয়। তো আপনাদের যার যার প্রশ্ন আছে মনে রাখেন। আমরা ইনশাল্লাহ নামাজের বিরতির পর আবার শুরু করব। আপাতত নামাজের বিরতি। অ্যাডভোকেট কমিশনার পরিবর্তে সহকারী কমিশনার ভূমি নিয়োগ দিতে দেয়া যায় কি স্যার? দেওয়ানি কার্যবিধিতে এরকম কিছু বলে নাই ভাই। ধন্যবাদ। স্যার নামাজের আরেকবার পর একটু রিপিট করবেন স্যার? ওই 26-13 বিধিতে কেন স্যার তফসিল দেয় নাই স্যার? জি, আবার বলেন। 26-13-তে কেন তফসিল দেয় নাই স্যার ওই যে মুসাবিদায় স্যার? আচ্ছা, 26-13-তে তফসিল দেয় নাই কারণ প্রশ্নে আমরা মানে ওই ভিতরে আলোচনার ক্ষেত্রে কোনো তফসিলের কথা বলি নাই, বাট আপনি যদি মনে চাই তফসিল দিতে পারেন, সমস্যা নাই। তফসিল দিলে ওকে সমস্যা স্যার। নাই। এই আইফোন আপনি কে? আগে আপনার পরিচয় দেন, তারপর কথার উত্তর দিব। আইফোন আপনি কে? আচ্ছা, সবাই একটু আমাদের সাজেশনের দিকে নজর দেন। তার আগে অনলাইনে যারা আছেন একটু জানান আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা। অনলাইনের ভাই বোনেরা একটু জানান। জি স্যার, কথা শোনা যাচ্ছে। জি স্যার, জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে প্রথমে যেটা দেখেন, আমরা সাজেশনটা একটু হাতে নেন সবাই। সবাই সাজেশনটা হাতে নেন। দেখেন, আমরা প্লিডিং সংশোধন পড়ে ফেলেছি 1 নাম্বার। আমরা সমন মানে 2 নাম্বার পড়ছি, 3 নাম্বার পড়ি নাই, পরে পড়বো। 4 নাম্বার পড়ছি। আচ্ছা, 5 ডিক্রিজারি পড়ি নাই, 6 আপিল পড়ি নাই, 7 পড়ছি। 7 আদালতের এখতিয়ার,
8 পড়ি নাই, 9 পড়ছি, এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তর পড়ছি। 10 পড়ি নাই, 11 পড়ছি, 11। এরপরে 12 পড়েছি, অ্যাডজনমেন্ট পড়ছি, 13 পড়ছি। 14, 15, 16 পড়ি নাই, আজকে আলোচনা করলাম কত? 17। এখন আমরা আলোচনা করব 18 আর 20 পড়ছি, 20 পড়ছি না? 20 পড়ছি। এখন আমাদের দেওয়ানি কার্যবিধি আর সর্বোচ্চ গেলে আর 2-3 ক্লাস লাগতে পারে, বুঝতে পারছেন? এবং এই যে যে আমরা পড়লাম, আপনি এক একটা টপিক আপনি এক হিসেবে কিন্তু প্রিলিটসে লিখিততে পড়া কম, মানেন কিনা? প্রিলিটসে দেওয়ানি কার্যবিধিতে লিখিত পড়া কম, বাট এই যে যা পড়ছি এক একটা টপিক, ধরেন আমরা 1 নম্বরে প্লিডিং সংশোধন পড়ছি, ওইটার প্রশ্ন বারবার পড়বেন, এইটুকুর উত্তর কি, কতটুকু লেখা উচিত, আপনার এখন বাসায় বসে ওটা প্র্যাকটিস করা উচিত, প্লাস লেখা উচিত। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন আমার কাছে এসে ক্লাস শেষে যোগাযোগ করেন, বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বলেন যে স্যার এটা বুঝতে পারতেছেন না, বা এটা কতটুকু লেখা উচিত, বা এই যে লেখছি ছবি দেখেন ঠিকঠাক আছে কিনা, আমারে কাজে লাগান আপনারা। তো এজন্য এই দেওয়ানি কার্যবিধি বা বার কাউন্সিল লিখিত পরীক্ষা মানে হলো লেখা, লেখা এন্ড লেখা। এবং আপনারা সাধারণত যে কথা সবসময় বলি, আবারও বলি, আপনারা সব প্রশ্নের উত্তর জানেন, কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো প্রশ্ন পড়ে আপনি বুঝতে পারেন না যে উত্তর কতটুকু লিখবো, এই প্রশ্নের উত্তর কি এটা কিনা। বা যখন আপনি প্রশ্ন বুঝতে পারতেছেন উত্তরও কি হবে জানছেন, তখন সমস্যা হবে লেখা নিয়ে, যে কতটুকু লিখবো, সময় আছে কিনা, বুঝতে পারছেন? তাহলে মেইন সমস্যা হলো দুইটা, প্রশ্ন বুঝতে না পারা আর প্রশ্ন বুঝলে সময়ের মধ্যে লিখতে না পারা, এই দুইটা হলো মেইন সমস্যা। তো এই দুইটা সমস্যা কাটানোর জন্য যে জিনিস করতে হবে সেটা হলো বারবার পরীক্ষা দেওয়া আর বারবার লেখা। তো পরীক্ষা যেরকম আমরা শনিবারে একটা নিছি, আবার আগামী শনিবারেও পরীক্ষা আর একটা, বুঝতে পারছেন? আগামী শনিবারের পরীক্ষাটা নেব 2 ঘন্টার। কতবার দিচ্ছেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। আগামী শনিবারের পরীক্ষাটা হবে 2 ঘন্টার, এবং আগামী শনিবারের পরীক্ষার সিলেবাস কি হবে সেটা আমি ওই আগামী দিন মানে বুধবারে বলে দিব, বুঝতে পারছেন? যে ওই সিলেবাসের মধ্যে 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা মানে কত মার্ক? 50 মার্ক। তো আপনি যদি প্রথমত সবাইকে আমি বিনীত অনুরোধ করব যে ভুল হোক সঠিক হোক আপনাকে খাতা জমা দিতে হবে, লিখে আমাকে খাতা দেখাইতে হবে। তাহলে আপনার যদি এত লজ্জা থাকে যে আমি ভুল লেখছে, আপনি তো ভুল লেখেন বলেই তো এখানে পড়তে আসছেন, আপনি যদি সবই সঠিক হতেন তাহলে তো আর আমার কাছে আসতেন না। তো এ কারণে ধন্যবাদ। দেখেন আপনারা টেনশন করেন না, যে সাবজেক্ট পড়াচ্ছি আপাতত আমি প্রিলির মতোই বলি যে দিন যত যাবে পড়ার চাপ তত বাড়বে। আপাতত সাবজেক্ট আছে একটা, দেওয়ানি শেষ হলে ধরবো সুনির্দিষ্ট প্রতিকার, তখন সুনির্দিষ্ট শেষ হয়ে গেলে ধরবো ফৌজদারি, তখন দিন যাবে আর সাবজেক্টের পরিমাণ বাড়বে। এখন আপনার দায়িত্ব হচ্ছে যে বারবার পড়া, বারবার পড়া, বুঝে বুঝে পড়া, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওই প্রশ্নটা ধরেন আপনি যেটা দিয়েছেন অ্যানসার ওইটা হুবহু লিখে দেখা যাচ্ছে এক পৃষ্ঠা এবং পরবর্তী পৃষ্ঠা দেখা যাচ্ছে শেষ হওয়ার আরো 4-5 বাকি। তো এই যে মার্ক কিন্তু কিন্তু লেখার কিছু তো বাকি নাই। ধন্যবাদ। শুনেন, সেক্ষেত্রে আমরা মানে আচ্ছা আচ্ছা, এখন আমি হুবহু আপনার উত্তরপত্রে যা দিছি, কখনো কখনো হুবহু যা দিছি যদি মনে হয় যে ছোট, তাহলে আনুষঙ্গিক আরো 2-4 কথা ওই জায়গা বাড়াইতে হবে। ধরেন আপনি হুবহুর উদাহরণ দিলেন, আমি যে বলছি যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই, এই প্রশ্নটার উত্তর হুবহু আমার অ্যান্সার শিটে আছে, আছে কি নাই? কয়জন হুবহু লিখতেন বলেন? হুবহু কেউ, মানে অধিকাংশই লিখতে পারেন নাই। তো হুবহুতে আমার কাজ নাই, মূল থিমটা নেন, মূল থিমটা নেন। আর যখন এই আলামিন সাহেবের প্রশ্নের প্রেক্ষাপটে বলি, কিছু কিছু প্রশ্ন ধরেন আপনি পরীক্ষার হলে গিয়ে যে একটা প্রশ্ন অনেক বড় কিন্তু নাম্বার দিছে মাত্র 5, তখন ওই প্রশ্ন তো অত বড় করে লেখা যাবে না। 5 মার্কের জন্য যে সময়, ওই সময়ের মধ্যে আমার ওই প্রশ্নটা লিখতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। আবার একটা প্রশ্ন অনেক ছোট কিন্তু নাম্বার দিয়ে দিছে বেশি, তো তখন ওই প্রশ্ন যা জানেন তা তো জানেনই, ওর 14 গোষ্ঠীর একটু টাইনি আনতে হবে, যে আশেপাশে পরিচিত কারা কি কি
আছে, অপ্রাসঙ্গিক কথা বলে একটু কথা লিখতে হবে। অপ্রাসঙ্গিক বলতে তা না, মানে পরিচিত ব্যক্তিদের ধরেন। হ্যাঁ, এটা ভারী খারাপ, খুব খারাপ এটা। আচ্ছা, আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে তো এই থামেন। আমরা ক্লাস শুরু করি, দেখেন। আচ্ছা, যে কথা বললাম আমি ভাই, যে আপনি মেইন জিনিসটা আপনার জেনে যেতে হবে, মূল থিমটা। এখন সময়ের প্রয়োজনে বা পরীক্ষার ওই প্রশ্নের নাম্বার অনুযায়ী কখনো আপনার ওই প্রশ্নটা ছোট করতে হবে, কখনো ওই প্রশ্নটা বড় করতে হবে। বাট আপাতত আপনাদের ছোট বড় না শিখলেও আপাতত যা যতটুকু জানেন ওইটুকু লেখা শিখেন, আস্তে আস্তে হাত আসুক। হাত আসতে আসতে তারপর ছোট বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা 18 নম্বর প্রশ্ন পড়বো, দেখেন। মামলার খরচ বলতে কি বুঝেন? দেওয়ানি মামলার খরচ সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। আমরা প্রিলিমিনারিতে যা পড়ছি হুবহু তাই লিখলেই এই প্রশ্ন হয়ে যাবে। প্রিলিমিনারিতে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা শুনেন। খরচ হলো 3 প্রকার। সাধারণ খরচ 35 ধারা, ক্ষতিপূরণমূলক খরচ 35-এর ক, আর বিলম্বিত খরচ 35-এর খ। মনে আছে? সাধারণ খরচ ওই জায়গায় কোনো সুনির্দিষ্ট পরিমাণ ছিল না, বাট সুদ দেওয়া লাগতো কত পার্সেন্ট? 6%, মনে আছে? আর 35-এর কতে বলছিল কস্ট ফর ডিলে। যখন কোনো পক্ষ মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর কোনো কিছু দাবি করে, তখন অপর পক্ষ এসে যদি প্রমাণ করতে পারে যে তার দাবি ছিল মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর, তাহলে আদালত ওই ব্যক্তিকে বলবে যে আপনি ক্ষতিপূরণমূলক খরচ দিবেন, কম্পেনসেটরি কস্ট সর্বোচ্চ কয় হাজার? 20,000। এবং ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আছে বিবিধ আপিল। কি বলেন? বিবিধ আপিল। মনে আছে কিনা? হ্যাঁ, বিবিধ আপিলটা করে 104 ধারা। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একজন এসে আর্জি সংশোধনের দরখাস্ত করছে বা মামলা স্থানান্তরের আবেদন করতে, অপরপক্ষ এসে বললো যে রনার, এই স্টেজে আর্জি সংশোধনের কোনো দরকারই নাই, সে আর্জি সংশোধনের আবেদনটা করছে শুধু শুধু মামলাকে বিলম্বিত, আমি যে প্রতিকার পাবো আমার এই প্রতিকার পাওয়ার পরটাকে বিলম্বিত করার জন্য। সো তার এই দাবিটা হলো মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর। তার দাবি নামঞ্জুর করা হোক। তখন তার দাবি যদি নামঞ্জুর করে, তখন তাকে বলবে যে যেহেতু তোমার দাবি নামঞ্জুর হয়েছে, তার মানে প্রমাণিত হলো তোমার দাবি ছিল মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর। সো তুমি কম্পেনসেটরি কস্ট দিবা সর্বোচ্চ কত হাজার? 20,000। মনে আছে? এবং কস্ট ফর ডিলে, কস্ট ফর ডিলে 35-এর ক্ষয়ের 1 আর 35-এর ক্ষয়ের 2। যে ক্ষেত্রে আদালত কোন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিছিল, সেই সময়ের মধ্যে আপনি দরখাস্তটা দিতে পারেন নাই, 14 দিন বা 30 দিন সময় নির্ধারণ করে দিছিল আর্জি সংশোধনের দরখাস্ত দেওয়ার জন্য, বাট আপনি দিতে পারেন নাই, পরে এসে দিতেন, তাহলে আপনার কস্ট ফর ডিলে 35-এর ক্ষয়ের 1-এ 2,000। আর যে ক্ষেত্রে আদালত কোনো সময় নির্ধারণ করে দেয় নাই, বাট আদালতের মতে যে এই দরখাস্তটা আরো আগে দেওয়া দরকার। ধরেন আমি যদি এইভাবে বলি, 2012 সালের সংশোধনী অনুসারে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে যত দ্রুত পারা যায়। এখন কোন ব্যক্তি ধরেন রায়ের পর্যায়ে গিয়ে প্লিডিং সংশোধনের দরখাস্ত করছে, আদালত বলবে যে তুমি তো এই দরখাস্ত আরো আগে করতে পারতা, বাট করো নাই, তোমার দরখাস্ত মঞ্জুর করা যেতে পারে, বাট তুমি বিলম্বিত খরচ দিবা সর্বোচ্চ কত? এই যে দেখছেন, তাহলে আপনি প্রিলিতে যা যা পড়ে আসছেন এই খরচ হুবহু তাই। তাহলে সাধারণ খরচ 35 ধারা, ক্ষতিপূরণমূলক খরচ কত? 35-এর ক, 35-এর ক, আর বিলম্বিত খরচ 35-এর। একটু পড়ি, দেখেন কি তানবীর। একটি দেওয়ানি মকদ্দমায় আদালত যে খরচের আদেশ প্রদান করে তার একটি মৌলিক উদ্দেশ্য হলো মকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে কোনো পক্ষের যে খরচ হয় তার ক্ষতিপূরণ দেওয়া। সাধারণত একটি দেওয়ানি মকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার খরচ, এই এখানে প্রদান হবে, বানানটা ভুল আছে, খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। মকদ্দমার বিজয়ী পক্ষ সাধারণত খরচ পেয়ে থাকে। আচ্ছা, আমি একটু, এই প্রশ্ন রিলেটেড না,
বাট আমরা পড়ে এসেছি, দেখি আপনার মনে আছে কিনা। আশরাফুল, বলেন তো কোন ক্ষেত্রে, কেউ বলবেন না, আশরাফুলরে বলতে দেন, কোন ক্ষেত্রে মামলায় বিজয়ী পক্ষ খরচ দেয় যে পরাজিত হয়েছে তারে? আমি আপনার হিন্টস দেই, কেউ বলবেন না। দুই ধরনের মামলা আছে, যে মামলায় যে ডিক্রি পাইছে সে খরচ দিবে যে দায়িক রে। এই দুইটা মামলা কি কি? কেউ বলবেন না, যারা জিজ্ঞেস করছি সে বলবেন। এই শাকিল পারেন? আরেকটা আছে দলিল বাতিল, আরেকটা কি? চুক্তি রদ। 38 আর 41 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত কত ধারা? 38 আর 41। এই দুইটা মামলায় যার পক্ষে ডিক্রি হয় সে ক্ষতিপূরণ দিবে কারে? বিবাদী পক্ষরে। ধন্যবাদ। দেখেন, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আদালত তিন প্রকার খরচ প্রদানের নির্দেশ দিতে পারে: সাধারণ খরচ বা প্রকৃত খরচ, জেনারেল কস্ট, ধারা কত? 35। ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট, ধারা কত? 35 খ। বিলম্বের খরচ বা কস্ট ফর ডিলে, এটা কত? 35 খ। তো আমরা চলে আসি সাধারণ খরচ বা জেনারেল কস্ট। দেওয়ানি কার্যবিধির 35 ধারা অনুযায়ী আদালত মকদ্দমার কোনো পক্ষকে সাধারণ খরচ বা প্রকৃত খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। সাধারণ খরচের আরেকটা বাংলা নাম কি? প্রকৃত খরচ। সাধারণ খরচের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই এবং এই খরচের আদেশ প্রদান করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। মানে আপনি কি বলতে পারবেন যে সাধারণ খরচ সর্বোচ্চ কত দিতে পারে? বলা যাবে? এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। 35 ধারায় আদালত মকদ্দমার সাধারণ খরচের উপর সর্বোচ্চ গোল্ডেন 6% সুদ প্রদানের আদেশ দিতে পারেন। কত পার্সেন্ট? 6%। এটি একটি আপিল অযোগ্য আদেশ, তাই সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। তাহলে সাধারণ খরচের বিরুদ্ধে প্রতিকার কি? সাধারণ খরচের পরিমাণ কত? ম্যাক্সিমাম কোনো পরিমাণ নাই, আদালত যেটা যৌক্তিক মনে করে। আর সুদ দিতে, সুদের নির্দেশ দিবে কত? 6%। ধন্যবাদ। আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, এই যে যে কথাগুলো জানেন জাস্ট 35 ধারা দিয়ে এই কথাগুলো উঠাই দিবেন। বুঝছেন? সাধারণ খরচ তো ফিক্স না, কিন্তু যেটা দিবে সেটার উপরে আবার 6%। কথা বলেন না। ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট, দেওয়ানি কার্যবিধির 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত কোনো দেওয়ানি মামলায় যখন কোনো পক্ষ, আন্ডারলাইন করবেন, মিথ্যা বা হয়রানিকর দাবি বা অজুহাত উত্থাপন করে এবং অপর পক্ষ যদি দাবি করে যে উক্ত পক্ষ কর্তৃক দাবি হলো মিথ্যা বা হয়রানিকর, তখন আদালত উক্ত আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণমূলক খরচ দেওয়ার জন্য মিথ্যা বা হয়রানিকর দাবি উত্থাপনকারী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিবে, যদি আদালত সন্তুষ্ট হয় যে উক্ত দাবি বা অজুহাত হলো মিথ্যা বা হয়রানিকর। এই লাইন যদি আপনি মুখস্থ করতে যান তাহলে আপনার জন্য বেশ জটিল। আপনি বলবেন যে যে পক্ষ দাবি করছে তার দাবি যদি মিথ্যা বা তুচ্ছ বা হয়রানিকর হয়, তাহলে তারে বলবে যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা অপরপক্ষ। কথা শেষ। বুঝছেন? তো ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করা আদালতের জন্য কি বাধ্যতামূলক। আমি জাস্ট আপনাদের এটা বোঝাইতে চাইতেছি যে আপনি ধারাটা ঠিক রেখে ওই ধারায় যা বুঝেন এই বিষয়টা নিজের ভাষায় লিখে দিবেন। বুঝছেন? আচ্ছা। 35 ক ধারায় আদালত সর্বোচ্চ 20,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে পারে, এটা তো আমরা জানি। তবে এটা দেখেন, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 95 ধারা অনুযায়ী যদি মকদ্দমা চলাকালীন সময়ে আদালত কোনো পক্ষের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন অস্থায়ী নিষেধাজ্ঞা, আন্ডারলাইন করবেন রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক আদেশ মঞ্জুর করে থাকে এবং উক্ত পক্ষ যদি মূল মকদ্দমায় জয়লাভ করে থাকে, যে পক্ষের বিরুদ্ধে আর কি, মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বিবাদীর বিরুদ্ধে গেছিল, রায়ের পূর্বে ক্রোকের আদেশ বিবাদীর বিরুদ্ধে গেছে, আটকের আদেশ বিবাদীর বিরুদ্ধে গেছিল, কিন্তু মূল মামলা এবার বিবাদী জয়লাভ করছে, বাদী হেরে গেছে। তাহলে আদালত বাদীরে বলবে যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দেওয়া বিবাদীরে সর্বোচ্চ কত? 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দিতে পারে।
বলেন তো 95 ধারা ছাড়া আরো একটা আদেশের বিধিতে 10,000-এর কথা বলছে। 39 আদেশের 5 ক। 5 ক দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায়। এই কথাটার ব্যাখ্যা দিতে পারবেন কেউ? আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, না মিতা পুরোপুরি সঠিক হয় নাই। বলেন। ঠিক ঠিকই বুঝছো এটা। আপিলে যে মানে আপিলে যে ওটা করছে মনে হচ্ছে ওই আপিলটা হচ্ছে মিথ্যা বা বিরক্তিকর। সেই ক্ষেত্রে ওই আপিলের কারণ আপিলে যে মিথ্যা কথা বলছে বা বিরক্তিকর করছে এই ক্ষেত্রে এইটা বিভাজন। মানে আপনি মূল মামলায় হারছেন, হারার পরে আমরা মূল মামলায় হারলে আপিল একটা কায়েমি অধিকার, আপিলেও হারছি, আপিলে হারার পর এখন প্রতিপক্ষ বলতে পারবে না যে রনের এই আপিল করতে খালি খালি, ও জানতো যে আপিলে হারবে, শুধু শুধু আমারে হয়রানি করার জন্য আপিলটা করছে, তো আমি ওর কাছে ক্ষতিপূরণমূলক খরচ চাই, এটা চাওয়া যাবে না। বুঝছেন? কারণ আপিল হচ্ছে একজনের কায়েমি অধিকার। আপিল তো আপনি ডেফিনেটলি করতে পারবেন, কিন্তু আপিলে যে হারবে তার কাছে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে না, এটা হলো মেন কথা। ভাই এখানে কথা বাদী বিবাদীর না, কথা হলো যে আপিলে হারছে তার কাছে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে না, কথা শেষ। মানে অপর পক্ষ এসে বলতে পারবে না যে রোনার এ শুধু শুধু আপিলটা করছে, মিথ্যা তুচ্ছ হয়রানি করার জন্য আপিলটা করছে, আপিলটা না করলেও পারতো, এই কথা বলে ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে, এই হলো কথা। আচ্ছা, ক্ষতিপূরণমূলক খরচ আদেশ 104 ধারা অনুযায়ী একটি আপিলযোগ্য আদেশ। আরো ভেজাল লাগাইছে এই জায়গা, উপরে বলতেছে যে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, আবার নিচেই বলতেছে যে এর বিরুদ্ধে আপিল করা যায়। তো দুইটা কিন্তু আপাত দৃষ্টিতে এক মনে হলেও প্রকৃতপক্ষে এক না। অর্থাৎ যারে একবার ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিল তার প্রতিকার হচ্ছে আপিল। কত ধারায়? 104 ধারায়। সাধারণত যার বিরুদ্ধে 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দেওয়া হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে 104 ধারা মোতাবেক উক্তপক্ষ আপিল দায়ের করতে পারে। তবে যার অনুকূলে, এটা আন্ডারলাইন করেন, 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রাপ্তির আদেশ দেওয়া হয়েছে সে উক্ত ক্ষতির পরিমাণ নিয়ে সংক্ষুব্ধ হলে রিভিশন দায়ের করতে পারে। এটার অর্থ বুঝেন? যারে বললো যে বদরুজ্জামান সাহেব আপনি মিথ্যা তুচ্ছ আবেদন করছেন, আপনি 20,000 ক্ষতিপূরণ দিবেন, বাদী পাবে, তাহলে বদরুজ্জামান সাহেবের প্রতিকার হচ্ছে আপিল 104 ধারায়। আর বদরুজ্জামান রে বললো যে আপনি 10,000 টাকা দিবেন, 20,000-এর কথা বলে নাই, বলছে কত? 10,000। এখন যে পাবে আনোয়ারুল হক সাহেব, ওনার মনে হচ্ছে যে আমি পাইতে পারি তো 20,000, আমি 10,000 নেবো কে, তাহলে ওনার প্রতিকার কি? রিভিশন। একটু বুঝেন, বদরুজ্জামান সাহেবরে বললো যে আপনি 10,000 টাকা কম্পেনসেটরি কস্ট দিবেন, বদরুজ্জামান সাহেবের প্রতিকার কি? আপিল। আর আনারুল হক সাহেবের 10,000-এর মন ভরে নাই, আনারুল হক সাহেবের প্রতিকার কি? রিভিশন। এ বিশ্বজিৎ সাহেব বুঝছেন কিনা? কি বুঝছেন বলেন, বসে বলেন। জি, আর প্রতিপক্ষ করবে, মানে যে পাবে ক্ষতিপূরণটা তার যদি মনোভূত না হয়, সে যদি বলে যে আমার আরো দরকার, সে পাবে, সে করবে রিভিশন। আর যার দেওয়া লাগবে সে যদি সংক্ষুব্ধ হয় তার প্রতিকার বিবিধ আপিল। কত ধারায়? 104 ধারায়। কি হেলাল বুঝছেন? উদাহরণ পড়ি দেখেন। কে বললেন হেলাল বোঝে সবটা? তো বলছেন, আচ্ছা দেখেন উদাহরণ দেখেন। দিনেশ মকদ্দমার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মকদ্দমা স্থানান্তরের আবেদন করে।
আরিফ আপত্তি উত্থাপন করে যে দিনেশের মকদ্দমা স্থানান্তরের দাবি হলো মিথ্যা এবং হয়রানিকর, এবং আদালত দিনেশের আবেদন প্রত্যাখ্যান করে। এই ক্ষেত্রে দিনেশকে আদালত আদেশ দিতে পারে যে সে আরিফকে ক্ষতিপূরণমূলক খরচ প্রদান করবে, যা সর্বোচ্চ কত। তাহলে দিনেশের এই জায়গায় প্রতিকার কি হবে বলেন তো? আপিল। আরিফ সাহেবের যদি অনুভূত না হয় তাহলে আরিফ সাহেবের প্রতিকার কি? আচ্ছা, ওই লোক কই গেছে? আচ্ছা, এই শুনেন, এই এই উদাহরণটা বুঝছেন? সচরাচর এই জায়গা এই যাদের নাম দিয়ে এগে পাশ করানো বেশ কষ্টকর। এই দিনেশে তো পড়াইতে পারি নাই, আরিফ সাহেব এবার এমসিকিউ ইনশাল্লাহ পাস করছে। তবে আমি দিনেশ নিয়েও আশা ছাড়ি নাই, বিমল সাহেব নিয়েও আশা ছাড়ি নাই। যদি ইন্দ্রা একটু কথা শোনে তাহলে ইন্দ্রাও ইনশাল্লাহ পাস করবে। আমরা যে আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা দেখেন, এই চলে যাচ্ছেন, এই যে এই নিয়ে যান, কে যান একটু তার। আচ্ছা, একটু 2 মিনিটের বিরতি, তোমরা একটা নাস্তা করবে, একটু বিরতি, কেউ বিরক্ত হবেন না। ভাই, বিলম্বের জন্য খরচ, কস্ট ফর ডিলে, একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির 35 খ ধারায় বিলম্বের জন্য খরচ সম্পর্কে আলোচনা করছে। সাধারণত একটি মকদ্দমা চলাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন দরখাস্ত সমূহ, এটা একটু গোল দেন, অন্তর্বর্তীকালীন দরখাস্ত কাকে বলে? যে দরখাস্ত সমূহ একটা মামলা চলাকালীন সময়ে প্রদান করা হয় সেই দরখাস্ত গুলোকে বলে অন্তর্বর্তীকালীন দরখাস্ত। যেরকম আপনার প্লিডিং সংশোধন, তারপরে রায়ের পূর্বে ক্রোক, রায়ের পূর্বে আটক, সময়ের আবেদন, এই দরখাস্ত গুলোরে বলে অন্তর্বর্তীকালীন দরখাস্ত। আজকে পড়লাম, শুরু করলাম এই যে আপনার স্থানীয় তদন্ত, স্থানীয় পরিদর্শন, এইগুলারে বলে অন্তর্বর্তীকালীন দরখাস্ত। সেট অফ অন্তর্বর্তীকালীন দরখাস্ত। তো মকদ্দমা চলাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন দরখাস্ত সমূহ দায়েরে বিলম্বের কারণে আদালত বিলম্বের জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারে। 35 খ ধারা অনুযায়ী বিলম্বের জন্য আদালত সর্বোচ্চ, আন্ডারলাইন করবেন, 3000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। তাহলে একটা জিনিস এখানে দেখেন, সাধারণ খরচের কোনো সুনির্দিষ্ট অ্যামাউন্ট নাই, 6% সুদ। 35 ধারা 35 কতে বিলম্বের খরচ সর্বোচ্চ কত? 20,000। এ জায়গায় সুদের কোনো কথা নাই, বাট 95 ধারায় কত? 10,000। আবার কস্ট ফর ডিলে 35 খতে এখানে কত? সর্বোচ্চ 3,000। এখন এখানে একটা বিধান দেখেন, 35 খ 1 অনুসারে নির্ধারিত কোনো সময়ের মধ্যে, এটা একটু আন্ডারলাইন করেন, নির্ধারিত কোনো সময়ের মধ্যে কোনো দরখাস্ত বা কোনো আবেদন দায়ের না করা হলে আদালত সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। যেমন দেখেন, যেমন বাদী আরজি সংশোধনের দরখাস্ত করলে আদালত 14 দিনের মধ্যে আরজি সংশোধন করার নির্দেশ দেন। কতদিন? 14 দিন। আদালত একটা সময় নির্ধারণ করে দিছে। এক্ষেত্রে বাদী যদি উক্ত 14 দিন উত্তীর্ণ হওয়ার পরে আরজি সংশোধন করার আবেদন করে, সে আবেদন করছে কতদিন পরে? 14 দিন পরে, তাহলে আদালত 35 খ 1 ধারা অনুযায়ী বিলম্বের জন্য সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের জন্য বাদীকে নির্দেশ দিতে পারে। আমরা জানি বিলম্বের খরচ সর্বোচ্চ 3,000, বাট 35 খ 1 আদালত যদি কোনো সময় নির্ধারণ করে দেয়, ওই সময়ের মধ্যে ওই জিনিসটা করতে ব্যর্থ হলে আদালত বিলম্বের খরচ দিবে কত? 2,000। আচ্ছা, এটা। তারপরে দেখেন 35 খ 2 অনুসারে আদালতের মতে মকদ্দমার কোন পক্ষ কর্তৃক, আন্ডারলাইন করবেন, যে দরখাস্ত বা যে আবেদন পূর্বেই পেশ করা যেত বা তা করা উচিত ছিল, কোন পক্ষ যদি উক্ত দরখাস্ত বা আবেদন পরবর্তী সময় পেশ করে, তবে আদালত উক্ত পক্ষকে বিলম্বের জন্য সর্বোচ্চ 3,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। কত টাকা? 3,000। এখন অনেকে আপনারা 35 খ 1 এর সাথে 2 গরমিল করে ফেলেন। যদি যে ক্ষেত্রে আদালত কোনো সময় নির্ধারণ করে নাই, প্রথমেই আপনার ওই দরখাস্তটা আরো আগে দেওয়ার সুযোগ ছিল, তখন সেট অফের আবেদন করা যায়
লিখিত জবাব দাখিলের সাথে সাথে করলে আদালতের অনুমতির দরকার নাই। এখন আপনি একটা মামলা চূড়ান্ত শুনানি চলতেছে এমন সময় সেটা ফের আবেদন করতেন, কারণ আদালত বলবে যে বাবাজি তুমি তো এই দরখাস্ত ওরা আগে করতে পারতা, যেহেতু তুমি করো নাই, তো তোমার খরচ দিতে হবে কত? 3,000 টাকা। বুঝতে পারছেন? আর যখন আদালত কোনো দরখাস্তে সময় নির্ধারণ করে দিছে যে তুমি আর্জি সংশোধন করবে এতদিনের মধ্যে, বা তুমি লিখিত জবাব, অতিরিক্ত লিখিত জবাব, সাবসিকুয়েন্ট প্লিডিংস, এডিশনাল রিটেন স্টেটমেন্ট, মনে আছে কিনা, এত সময়ের মধ্যে লিখিত জবাব দিবা, সেই সময় আদালত নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারে নাই, সেই ক্ষেত্রে খরচ দিবে কত? 2,000। বিথিকা, দুইটা প্রশ্ন করব, উত্তর দিবেন। মনে করেন আপনি একটা মামলার বাদী, এখন আপনি আরজি সংশোধনের দরখাস্ত করতেন, রায় ঘোষণা করবে তার কিছুদিন আগে, বাট আরজি সংশোধনের দরখাস্ত আরো আগে করা যেত। এখন আদালত আপনারে কত টাকা বিলম্বের খরচের নির্দেশ দিবে বলেন? আবার বলি, এই আরজি সংশোধনের দরখাস্ত আপনার আরো আগে করা উচিত ছিল, বাট আপনি করতেন অনেক দেরিতে। কারণ আদালত আপনার দরখাস্ত একসেপ্ট করতে পারে, বাট আপনার কত টাকা কস্ট ফর ডিলে দেওয়া লাগবে, বিলম্বের খরচ? 2,000 না 3,000? 3,000। কেন 3,000? 35-এর ক্ষয় 1 না 2 বলেন? 35-এর 35-এর ক্ষয়ের 2, কারণ এই দরখাস্ত আরো আগে দেওয়ার সুযোগ ছিল। আর আপনারে 3,000 দিলেন, আপনার দরখাস্ত একসেপ্ট করে বললো যে ঠিক আছে বিথিকা, যেহেতু তুমি বিলম্বের খরচ দিছো, তুমি 14 দিনের মধ্যে আর্জি সংশোধন করে দাও, বাট আপনি 20 দিনের মাথায় গিয়ে আবার দিলেন যে, তাহলে আদালত যে সময় নির্ধারণ করে দিছিল তার মধ্যে আপনি পারেন নাই, আরো 6 দিন মানে দেরি হয়ে গেছে। তাহলে এখন আপনারে এই দরখাস্ত একসেপ্ট করতে পারে, বাট খরচের নির্দেশ দিবে কত? 2,000। কত হাজার? 2,000। অর্থাৎ যে দরখাস্ত আরো আগে দেওয়া উচিত ছিল দেন নাই, সেক্ষেত্রে 3,000। 3,000। আর যখন আদালত কোনো সময় নির্ধারণ করে দিয়েছে সেক্ষেত্রে 2,000। বুঝছেন? একটি দেওয়ানি মোকদ্দমা বিবাদী আদালতের অনুমতি ব্যতীত সম্ভাব্য প্রথম সুযোগে বা লিখিত জবাব দাখিলের সাথে সেট অফের দাবি উত্থাপন করতে পারে। বিবাদী যদি মোকদ্দমা ইস্যু গঠনের পর সেট অফের দাবি করে, তবে সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ গোল্ডেন 3,000 টাকা বিলম্ব খরচ প্রদান সাপেক্ষে বিবাদীর সেট অফের দাবি মঞ্জুর করতে পারে, কারণ বিবাদী উক্ত দরখাস্ত পূর্বেই পেশ করতে পারত। তো আশা করি খরচ রিলেটেড যে ব্যাপার সেপার। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, 35 খ ধারা অনুযায়ী বিলম্বের জন্য খরচ প্রদানের আদেশ হলো একটা আপিল অযোগ্য আদেশ, তাই উক্ত আদেশের বিরুদ্ধে সম্পূর্ণ পক্ষ কি করতে পারে? তাহলে এই যে আপনার 3 প্রকার খরচ, এই 3 প্রকার খরচের মধ্যে শুধু একটাই আপিল যোগ্য, সেটা কোনটা? 35 ক, কম্পেনসেটরি কস্ট। আর বাকি দুইটা কি বলেন? আপিল অযোগ্য। তাহলে হোসেনকারী বলেন তো যে সাধারণ খরচ এর পরিমাণ কত? দেলোয়ার কত? সাধারণ খরচ 35 ধারায় কোনো পরিমাণ নাই। রুবেল, কম্পেনসেটরি কস্ট সর্বোচ্চ কত? 20,000 টাকা। আর হাফিজ, কস্ট ফর ডিলে সর্বোচ্চ কত? 3,000। আর 2,000 কখন বলেন? আচ্ছা রহিম, এই 3 প্রকার খরচের মধ্যে কোনটার বিরুদ্ধে আপিল করা যায়? কম্পেনসেটরি কস্টের বিরুদ্ধে আপিল করা যায়। হেলাল বলেন, কম্পেনসেটরি কস্ট কখন 10,000? আরিফ সাহেব, কম্পেনসেটরি কস্ট কখন 10,000? পাওয়া গেছে, বইতে পাওয়া গেছে। আমি বলে দিই, ওই জায়গা 35 লেখা না, ওই জায়গা 95 লেখা। আচ্ছা, আমরা আজকের শেষ টপিকটা পড়ে আজকের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তো তার আগে আমি আপনাদের আবার বলে দিই, আপনাদের শনিবারে 50 মার্কের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা শনিবারে, বুঝছেন? এবং সিলেবাস আজকেই বলে দিব, সেই আঙ্গিকে প্রিপারেশন নিবেন। আচ্ছা, সিলেবাস বলে দিচ্ছি, তারপরে সিলেবাস হচ্ছে আপনারা এই টপিক ওয়াইজ শুনেন। শনিবারে 50 মার্কের পরীক্ষা। 1 নাম্বার প্রশ্ন 1,
2 4 9 11 12 13। আচ্ছা এই কটাই বলেন 50 মার্ক। আবার বলি 1 2 4 কত লাগছে? হ্যাঁ 2 4 9 11 12 13। প্রশ্ন কয়টা থাকবে তাদের কাজ নাই, 50 মার্কের পরীক্ষা। আচ্ছা এখন শুনেন, একজন লিখতে যে স্যার পরীক্ষাটা বিকালে নিলে ভালো হয়, অনলাইনে যারা আছেন আপনি আপনার সুবিধা মতো সময় পরীক্ষা দিয়ে আমাদের প্রশ্নের উত্তরপত্র পাঠিয়ে দিবেন, কথা শেষ। আমাদের এখানকার পরীক্ষা সকালেই হবে। আর অনলাইনে যারা আছেন যার যার সুবিধা মতো সময় পরীক্ষা দিয়ে আমার উত্তরপত্র পাঠিয়ে দিবেন পিডিএফ আকারে। কেউ ছবি দিলে কাউন্ট করা হবে না, পিডিএফ আকারে। তো আমরা আমাদের আজকের লেকচারটা শেষ করি এখানে নেক্সট পয়েন্ট দিয়ে। দেখেন আচ্ছা 18 ক নাম্বার প্রশ্নে আসছে, নাবালকের পক্ষে আসন্ন বন্ধু ব্যতীত মকদ্দমা দায়েরের ফলাফল কি? আপনাদের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছে পরবর্তী বন্ধু। মকদ্দমায় নাবালক বিবাদীর পক্ষে অভিভাবক নিযুক্তিতে আদালত দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অধীনে করণীয় কি? আচ্ছা আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম আপনাদের মনে আছে যে আসন্ন বন্ধু কত আদেশে আছে? 32 আদেশ। বাদীর পক্ষে বাদী যদি নাবালক হয় তার পক্ষে যারা নিযুক্ত করে তারা বলে নেক্সট ফ্রেন্ড, আর বিবাদী যদি নাবালক হয় তার পক্ষে যারা নিযুক্ত করে তারা বলে কি? বিবাদীর অভিভাবক বা গার্ডিয়ান অ্যাড লিটার। তো এখানে একটু করি দেখেন, নাবালকের পক্ষে আসন্ন বন্ধু বা পরবর্তী বন্ধু ব্যতীত মকদ্দমা দায়েরের ফলাফল। নাবালকের পক্ষে আসন্ন বন্ধু ছাড়া মকদ্দমা দায়েরের ফলাফল সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 32 এবং বিধি 2 এ আলোচনা করা হয়েছে। বিধি 2 অনুসারে আসন্ন বন্ধু ছাড়া মকদ্দমা দায়ের করা হলে বিবাদী আরজিটি খরচ সহ নথি হতে অপসারণের জন্য আবেদন করতে পারে। প্রিলিতে আমরা জানি না যে খরচ সহ নথি হতে অপসারণের আবেদন করতে পারে। তারপরে আমরা চলে আসি যে মকদ্দমায় নাবালক বিবাদীর পক্ষে অভিভাবক নিযুক্তিতে আদালতের করণীয়। মকদ্দমায় নাবালক বিবাদীর পক্ষে অভিভাবক নিযুক্তিতে আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 32 বিধি 3 এবং 4 এ বর্ণনা করা হয়েছে। 3 বিধি অনুসারে যে ক্ষেত্রে বিবাদী একজন নাবালক হয় সেক্ষেত্রে আদালত উক্ত নাবালকের মকদ্দমার জন্য একজন উপযুক্ত ব্যক্তিকে অভিভাবক নিযুক্ত করবেন। প্রস্তাবিত অভিভাবকের মকদ্দমার বিরোধী বিষয়ে এটা আন্ডারলাইন করেন। নাবালকের স্বার্থের যারে অভিভাবক নিযুক্ত করবে তারে নাবালকের স্বার্থের প্রতিকূলে কোনো স্বার্থ থাকবে না, বুঝছেন? আর বিধি 4 অনুসারে নিম্নোক্ত ব্যক্তি মকদ্দমায় আসন্ন বন্ধু বা অভিভাবক হতে পারে। সুস্থ মনের অধিকারী। আপনারা এই জায়গা যারা আছেন সবাই কি সুস্থ মনের অধিকারী? সুস্থ মনের অধিকারী প্রাপ্তবয়স্ক প্রায় বলছেন। আচ্ছা প্রাপ্তবয়স্ক, সবাই তো প্রাপ্তবয়স্ক। যে ব্যক্তির স্বার্থ ওই নাবালকের স্বার্থের প্রতিকূল নয় এবং একই মকদ্দমার বিবাদী নাবালক বাদীর আসন্ন বন্ধু হতে পারে না। যে বিবাদীর অভিভাবক মানে অথবা যে বিবাদী সে কখনো বাদীর আসন্ন বন্ধু হতে পারবে না। মকদ্দমার বাদী নাবালক বিবাদীর অভিভাবক হতে পারবে না। যে ক্ষেত্রে কোনো নাবালকের অভিভাবক আছে সেক্ষেত্রে উক্ত অভিভাবক ব্যতীত অপর কোনো ব্যক্তি নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হিসেবে কাজ করতে পারবে না। যদি কোনো মামলায় নাবালকের আসন্ন বন্ধু থাকে বা অভিভাবক থাকে তারাই সকল কাজকর্ম করবে, অন্য কোনো ব্যক্তি কাজ করতে পারবে না, বুঝতে পারছেন? আর নাবালকের যদি অভিভাবক থেকে থাকে তাহলে আর কোনো আসন্ন বন্ধুর দরকার নাই। আসন্ন বন্ধু তখনই লাগে যখন ওই নাবালকের আর কেউ নাই। তো ওই 2-4 কথা এমনি রিডিং করলেই পেরে যাবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট এমনি একটু জানা থাকা ভালো। তো আমাদের আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ।
আপনারা বুধবারে আসেন। হ্যাঁ, কারণ সাহেব বলেন কি প্রশ্ন আছে? কারণ সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 35 কতে এই 20,000 টাকা যে স্যার ক্ষতিপূরণ কম্পেনসেটরি কস্ট, এটা কখন 10,000 এক কথায় একটু বলছিলেন স্যার, এটা একটু যদি আবার বলতেন স্যার, মানে 10,000 কখন হবে, স্পেসিফিক কিভাবে বুঝবো? আচ্ছা, এটা হলো যে যখন কোনো মামলায় যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় বা যার পক্ষে রায়ের পূর্বে প্রয়োগ বা রায়ের পূর্বে আটক দেওয়া হয়, মূল মামলায় যদি সে হেরে যায় তাহলে আদালত তাকে বলবে যে যেহেতু তোমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছিলাম, যেহেতু প্রয়োগ বা আটকের আদেশ দিছিলাম আর মূল মামলায় তুমি হেরে গেছো, তাহলে তুমি ক্ষতিপূরণ দিবা সর্বোচ্চ 10,000 টাকা 95 ধারায়। স্যার বুঝতে পারছি। আর নর্মালি মিথ্যা হয়রানি করার তুচ্ছ যদি ঘটনা নিয়ে মামলা করে, সেক্ষেত্রে 20,000-এর বিষয়টা আসবে, তাই তো স্যার? জি। ধন্যবাদ স্যার। স্যার, হ্যাঁ, বলেন বলেন হ্যালো স্যার, বলেন, এখানে শুনতে। এই যে ক্ষতিপূরণের খরচ কেন দেওয়া হয় সেটা বুঝলাম। তারপর হচ্ছে বিলম্বের জন্য খরচ যেটা সেটাও বুঝলাম, কিন্তু সাধারণ খরচটা কেন দেওয়া হয়? সাধারণ খরচ দেয় বহুবার বলছি, তারপরেও বলি। আপনি অনেক সময় মামলার ক্ষেত্রে লেখেন যে এছাড়াও আমি দখল পুনরুদ্ধার ছাড়া মামলা করার বাবদ আমার যে যে খরচ হয়েছে সেই খরচের আদেশ দিতেও মর্জি হয়। এই ধরনের ক্ষেত্রে আদালত সাধারণ খরচের নির্দেশ দিতে পারে, আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে। আপনারা যারা দেওয়ানি মামলার আর্জি দেখবেন, আর্জিতে একটা প্রেয়ারি থাকে, একটা কলা এখানে লেখা থাকে যে আমি যা যা প্রতিকার চাই এগুলা ছাড়াও আমার মামলা দায়ের করতে যে যে খরচ হয়েছে এই খরচগুলাও আমি চাই, এগুলা দিতে মর্জি হয়। এটাই বলে সাধারণ খরচ। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।